যাকে ৪টা বছর ভালোবেসে তারপর বিয়ে করেছিল মীরা, সেই লোকটাই আজ দ্বিতীয় বিয়ে করে বউ নিয়ে মীরার মুখোমুখি দাঁড়িয়ে আছে। প্রান্তর পাশেই দাঁড়িয়ে আছে ওর নতুন বউ, কনের সাজে। মীরা একবার হতভম্ব চোখে প্রান্তকে দেখছে, তো আরেকবার ওর পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে। ওর হাত পা থরথর করে কাঁপছে এই দৃশ্য দেখে। প্রান্ত একটু নড়ে চড়ে দাঁড়িয়ে গলা পরিষ্কার করে বলল, দেখো মীরা, তোমাকে আশা করি আর কিছু বলা লাগবে না। আর তুমি তো জানোই একটা বাচ্চার কতটা শখ আমার। আর সেখানে তুমি বাচ্চা জন্ম দিতে অক্ষম। এমত অবস্থায় আমার যা সঠিক মনে হয়েছে তাই করেছি। এতক্ষণ মীরা নিজের চোখের পানি আটকে রাখতে পারল। প্রান্তর কথাগুলো শুনেও আর নিজের চোখের পানি নিয়ন্ত্রণ করতে পারল না। এই লোকটাকে না কেউ ভালোবেসে বিয়ে করেছে ভাবতেই নিজের প্রতি ঘৃণা হচ্ছে মীরার। ও আর এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে না থেকে দৌড়ে নিচের রুমে চলে যায়। মীরা নিজের রুমে এসে দরজা বন্ধ করে ব্যালকনির মেঝেতে বসে হাঁটুতে মুখ গুজে কান্না করে যাচ্ছে। ৫ বছর হলো প্রান্তর সাথে সময় কাটিয়েছ। ৪ বছর রিলেশনের আর বিয়ের ১ বছর। এই ৫টা বছরে মীরা একদম ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে প্রান্ত নামের মানুষটার মায়ায়। প্রান্তর ক্ষেত্রেও সেম ছিল। মোটামুটি দুজনই দুজনকে পাগলের মতো ভালোবাসে। তবে সেই ভালোবাসা একদিন থেমে যায় প্রান্তর পক্ষ হতে। এই তো ২-৩ মাস আগের কথা। প্রান্ত আর মীরা গিয়েছিল ডক্টরের কাছে। যেহেতু প্রান্তর বাচ্চার শখ ছিল বড্ড বেশি, বাট কোনো মতেই মীরা কনসিভ করতে পারছিল না। এই নিয়ে ডক্টরের কাছে যাওয়ার পর ডক্টর জানালো সমস্যাটা মীরারই। মীরা কখনোই মা হতে পারবে না। ডক্টরের কথা শুনে মীরা তখন এক প্রকার ডিপ্রেশনে চলে যায়। কিন্তু প্রান্ত সেদিকে কোনো নজরই ছিল না। উল্টো তখন থেকে প্রান্ত মীরার সাথে যাচ্ছে তাই ব্যবহার করে যাচ্ছে। কথায় কথায় ওর ব্যর্থতা নিয়ে কথা শোনা তো বাদ রাখতো না প্রান্ত। আর আজ এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে প্রান্ত। মীরা ভাবতেই অবাক হয় এই লোকটা নাকি ওকে ভালোবাসতো। দরজার কড়াঘাতে ধ্যান ভাঙে মীরার। ও উঠে নিজের চোখ মুছে দরজা খুলতেই দেখে প্রান্ত দাঁড়িয়ে। মীরা কোনো কিছু না বলে ওর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে, কেন এসেছে সেজন্য। প্রান্ত বুঝতে পেরে ওর দিকে একটা পেপার এগিয়ে দিয়ে বলল, অনেক তো হলো মীরা, এবার দয়া করে এখানে একটা সাইন করে আমাকে মুক্তি দাও। মীরা প্রান্তর হাতে থাকা পেপারটা পরখ করে বুঝলো ওটা ডিভোর্স পেপার। এতেও আশ্চর্য হয়নি একটু। মীরা জানতো এরপর ওর কপালে এটাই আছে। ও তার ছেলের হাসি হেসে বলল, তুমি পোষ মেনেছ কখনো প্রান্ত, যে তোমাকে আমি মুক্ত করে দিব? তাহলে কি করে মুক্তির কথা বলছো এখন? প্রান্ত দৃষ্টি রুষ্ট। ও অন্যদিকে ফিরেই বলল, তোমার এত কথা জবাব দিতে বাধ্য নই আমি। আমার জন্য হিয়া অপেক্ষা করছে রুমে। দয়া করে ডিভোর্স পেপারে সাইন করে এখান থেকে যাও। মীরা পাশ হতে চেয়ার টেনে একদম প্রান্তর মুখোমুখি বসলো। তারপর বলল, এত সহজে তো যাচ্ছি না আমি, সবকিছু জেনেই যাই। ও, হিয়া তাহলে তোমার নতুন বউ? ভালো তো। ও তোমার কলেজের ক্লাসমেট না, যার সাথে তুমি আমার কাছ থেকে লুকিয়ে রিলেশন চলাকালীন দিনের পর দিন প্রেমালাপ করে গিয়েছ? অথচ আমি অন্ধের মতো তোমাদের জাস্ট ফ্রেন্ড ভেবে কোনো প্রতিবাদ করিনি এ নিয়ে। আর আজ তুমি সময় সুযোগ বুঝে টোপ ফেলে দিলে। বাহ প্রান্ত, বাহ। ওহ সরি, আমার বেস্ট প্রেমিক ইন দ্য ওয়ার্ল্ড প্রান্ত খান। চিটার, ঠকবাজ। শান্তশিষ্ট মেজাজের মেয়েকে হুট করে এত রেগে যেতে দেখে প্রান্ত একটু চুপসে যায়। তবু সেটা চেহারায় প্রকাশ না করে কঠোর গলায় শুধালো, এই তোমাকে এত বকবক করতে বলেছি আমি? চুপচাপ যা বলছি তাই করো, না হলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। আমি তোমার কথা মতো চলতে বাধ্য নই। প্রান্ত এবার প্রচন্ড রেগে গেল। সে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে সজোরে একটা চড় বসিয়ে দেয় মীরার গালে। টাল সামলাতে না পেরে মীরা চেয়ার থেকে ছিটকে খাটের কোনায় গিয়ে পড়ে। এতে মীরার কপালের বেশ খানিকটা অংশ কেটে যায়। প্রান্ত সেদিকে ভ্রুক্ষেপ নেই। ও নিজের মতো এগিয়ে এসে মীরার হাতে ডিভোর্স পেপারটা দিয়ে বলল, তোকে ১ ঘন্টা সময় দিলাম। এর মধ্যেই তুই পেপারে সাইন করে আমার বাড়ি থেকে বেরোবি, না হলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে বাধ্য হব আমি। বলে হনহন করে স্থান ত্যাগ করে প্রান্ত। ও চলে যেতে মীরা উঠে ভ্যানিটির সামনে গিয়ে দাঁড়ায়। আয়নায় স্পষ্ট দেখা যাচ্ছে মীরার কপাল বেয়ে রক্ত পড়ছে। কিন্তু সেদিকে একটা বারের জন্য তাকায়নি তার স্বামী নামক মানুষটা। মীরা ডুকরে কেঁদে উঠল, কপালের ব্যথার জন্য না, ও হৃদয়ের বয়ে বেড়ানো অদৃশ্য আঘাতের জন্য।
বিয়ের 1 বছরে এই প্রথম প্রান্ত ওর গায়ে হাত তোলে, অথচ এর আগে কোনোদিন একটা ধমকও দেয়নি মীরাকে। মীরা ডিভোর্স পেপারটা হাতে নিয়ে কিছুক্ষণ চেয়ে থাকে। 5 বছরের ভালোবাসা, অনুভূতি, সাধনাকে কিনা একটা স্বাক্ষরের মাধ্যমে মুক্তি দিতে হবে। তাহলে 5 বছরের সমস্ত কথা দেওয়া, একসাথে থাকার প্রতিজ্ঞা, সবকিছু মিথ্যা ছিল? পুরুষ মানুষ তার ভালোবাসার মানুষকে ফেলে এভাবেই ছুঁড়ে ফেলে দেয় পরবর্তীতে? একবার পেয়ে গেলে এতই অনীহা চলে আসে তাদের মনে প্রিয়তমার জন্য? মীরা আর কিছু ভাবতে পারল না। ওর তীব্র মাথা যন্ত্রণা শুরু হয়। ড্রয়িং রুমের সোফায় বসে আছে হিয়া। ওর কোলে মাথা রেখে শুয়ে আছে প্রান্ত। হিয়া আলতো হাতে প্রান্তর চুল টেনে দিচ্ছে। প্রান্ত হিয়ার কোলে মাথা রেখে শুয়ে হিয়ার কপালে লুটুপুটি খাওয়া চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিচ্ছে। দুজন নানান কথার মধ্যে মাঝে মধ্যে হো হো করে হাসছে, মজা করছে। রুম থেকে লাগেজ হাতে বের হতে এই দৃশ্য চোখে পড়ে, আর পা বাড়াতে পারল না মীরা। কেমন যেন অবশ হয়ে আসছে ওর দুপা, পাবলিক প্লেসে নতুন দম্পতির এমন রোমাঞ্চকর দৃশ্য দেখে। একসময় হিয়ার নজরে আসে মীরা। ওকে দেখে হিয়া মুখ ভেঙচিয়ে বলল, দেখো না বেবি, ওই মেয়েটা কেমন নির্লজ্জের মতো চেয়ে আছে আমাদের দিকে। ওর মতো অপয়া মেয়ে ছায়া পড়ে যেন আমাদের ওপর, সেটাই চাচ্ছে মেবিও। হিয়ার কথা মীরার কানে পৌঁছাতে অপমানে চোখ নামিয়ে ফেলে মীরা। প্রান্ত মীরার দিকে একবার আর চোখে তাকিয়ে হিয়াকে মৃদু ধমক দিয়ে ফিসফিস করে বলল, আহ, চুপ করো তো হিয়া। আপদটা বোধহয় বিদায় হচ্ছে আমাদের রাস্তা ক্লিয়ার করে, তাই যেতে দাও চুপচাপ। মীরা ওদের দিকে একবার তাকিয়ে নিজের হাতে থাকা ডিভোর্স পেপারটা নিয়ে প্রান্তদের দিকে এগিয়ে যায়। ডিভোর্স পেপার প্রান্তর হাতে ধরিয়ে দিয়ে আবার নিজের জায়গায় ফিরে এসে লাগেজ হাতে নিয়ে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বের হয়ে যায় মীরা। ও বের হয়ে যেতে আনন্দে উচ্ছ্বসিত হয়ে যায় প্রান্ত আর হিয়া। প্রান্ত হিয়াকে এক হাতে জড়িয়ে ধরে ডিভোর্স পেপারটা খুলে হতভম্ব হয়ে যায়। মীরা ডিভোর্স পেপারে সাইন করেনি, এর বদলে ডিভোর্স পেপারের মধ্যে ছোট্ট একটা চিরকুট রাখা। প্রান্ত ওটা খুলতেই দেখতে পায় ওতে লিখা, ইউ মে এসকেপ দ্য লস অফ হিউম্যানস, বাট নেচারস লস উইল নেভার লেট ইউ গো। প্রান্ত চিরকুটটা পড়া শেষ করে ছুঁড়ে ফেলে দিয়ে সজোরে দেওয়ালে ঘুষি মেরে বলল, মীরা ডিভোর্স পেপারে সাইন করেনি, ড্যামিট। রমনার একটা নির্জন কোণ আছে, লোকজন সাধারণত ওদিকটায় যায় না। মীরা ঠিক সেই জায়গাটা এসে একটা পুরনো বেঞ্চে বসে পড়ল। দূরে কয়েকটা পাখি ডাকছে, তার বাইরে আর কোনো শব্দ নেই। নিঃশব্দ জায়গাগুলো এমনই, যেখানে মানুষের মনে জমে থাকা ব্যথাগুলো জাগ্রত হয়ে ওঠে। মীরা এতক্ষণ নিজেকে শক্ত করে রেখেছিল, কিন্তু এই নীরবতা, এই নির্জন বেঞ্চ সবকিছুই যেন তাকে আলতো করে ভেঙে দিল। প্রান্তর কথা মনে পড়তেই বুকটা হঠাৎ ধক করে উঠল। তখন মীরা ক্লাস 9-এ পড়তো। প্রান্ত তখন কলেজের ছাত্র। ও 2 বছর বড়, কিন্তু চোখে মুখে এমন শান্ত ভাব যে মীরার মনে প্রথমবার অদ্ভুত এক কম্পন উঠেছিল তাকে দেখে। প্রথম দেখা তেমন কিছু না, মীরার ভাইয়ের বন্ধুরা মিলে ক্রিকেট খেলছিল মাঠে। প্রান্ত পাশেই দাঁড়িয়েছিল। মীরা সেই রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ সে হোঁচট খেয়ে পড়ে। ওর হাতের বই খাতা সব ছড়িয়ে পড়ে। তখন সবার আগে প্রান্তই ওর দিকে এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। প্রান্ত চুপচাপ বইগুলো তুলে দেয়। তারপর সোজা চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, ভয় পেয়েছ? মীরা তখন কিছু বলতেই পারেনি। তবে প্রান্তর সে এক লাইন কথাতেই কেমন একটা নিশ্চয়তা ছিল, যেন পৃথিবীতে কেউ একজন আছে মীরার জন্য, যাকে খুব বিশ্বাস করা যায়। তারপর ধীরে ধীরে কথা শুরু হলো। মাঝে মাঝে ফোনে কথা, কখনো বা হুটহাট রাস্তায় দেখা। মীরা তখন ছোট, মনে হালকা ভয় ছিল, আবার সাথে প্রান্তর জন্য কেমন একটা টানও ছিল। প্রান্ত সবসময় খুব ধীর স্বরে কথা বলতো। মীরা ছোট হওয়া সত্ত্বেও ওকে যথেষ্ট সম্মান করত প্রান্ত। এই সামান্য মুগ্ধতা নিয়ে মীরা দিনের পর দিন প্রান্তকে নিয়ে স্বপ্ন বুনে যেত। প্রান্তর দেওয়া প্রথম চিঠিটা এখনো মীরার কাছে আছে, যেখানে নীল কালি দিয়ে খুব ছোট ছোট অক্ষরে লেখা ছিল, তোমার হাসি মুখ দেখলে আমার দিনটা ভালো যায়। তোমার ঠোঁটে যেন এই হাসিটা আমরণ থাকে মীরু। মীরা এই কথাগুলো ভীষণ বিশ্বাস করত। প্রথম প্রেম মানুষকে এতটাই অন্ধ করে দেয়, যার ফলে প্রেমিকের বলা সব কথাই সত্যি লাগতো, সবকিছুই স্থায়ী মনে হতো। আর আজ আজ সেই মানুষটাই অন্য একটা মেয়েকে বিয়ে করেছে। তার হাত ধরে হাঁটছে, হাসছে,
যেমন হাসতো মীরার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে। অথচ এতে কোনো লজ্জা নেই, কোনো সংকোচ নেই প্রান্তর চোখে মুখে। মীরা আর কিছু ভাবতে পারল না। চারপাশের পরিবেশ হঠাৎ একটু ঠান্ডা হয়ে এলো। মীরার গাল ভিজে, ঠোঁট কাঁপছে। স্মৃতিগুলো নদীর স্রোতের মতো ভেসে আসছে ওর মনে। প্রান্তর মৃদু হাসি, প্রথম স্পর্শ, প্রথম হাত ধরার অনুভূতি, সবকিছু মিলিয়ে মীরা এখন একদম ভেঙে পড়েছে। মীরা কাঁদতে কাঁদতে হঠাৎ জোরে চিৎকার দিয়ে বলে উঠল, মানুষ কি সত্যিই এত সহজে বদলে যেতে পারে প্রান্ত? সবাই কি তোমার মতো বেইমান? এই শহরে কি সত্যিকারের ভালোবাসা বলতে কিছুই নেই? রমনার সন্ধ্যা যেন গম্ভীর হয়ে এলো মীরার আত্মচিৎকারে। বিকেলে স্নিগ্ধ আলোটা আজ একটু বেশি শান্ত মনে হলো আদিবের কাছে। দীর্ঘ অফিস ঘন্টা শেষে যেন বুকের ভেতর জমে থাকা ক্লান্তি তাকে নীরবে টেনে আনলো রমনাতে। এই জায়গাটার একটা অদ্ভুত টান আছে ওর কাছে। তাই তো সময় পেলেই আদিব রমনাতে ছুটে আসে। আদিবের কাছে কোলাহল একদম ভালো লাগে না। সে সবসময় একা থাকতে চায়, কিন্তু তা কি আর সম্ভব? তবে ও সুযোগ পেলেই একা বেরিয়ে পড়ে। মাঝে মধ্যে নদীর ধারে দাঁড়িয়ে থাকে, কখনো শহরের পুরনো রাস্তায় হাঁটে, আবার কখনো বা পাহাড়ের চূড়ায়। আজও ঠিক তাই হলো। অফিস শেষে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে রমনাতে চলে এলো সে। গাছগুলোর ফাঁক দিয়ে হাওয়া বইছে, আর সে হাওয়ার ভেতর কোথায় যেন একটি নরম নীরবতা। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো শহরের বুকে। আদি বেঞ্চে বসতেই মনে হলো যেন সে বহুদিন পর কোনো শান্তির নীড়ে এসেছে। সে চোখ বন্ধ করে নিল। মনে হলো শহরের সব শব্দ যেন দূরে কোথাও সরে যাচ্ছে। শুধু সে আর তার পাহাড়ের মাঝে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ইচ্ছেটা। মৃদু আলোর মতো ওর পাশে বসে আছে। হুট করে কোনো রমণীর গুনগুন করা কান্নার শব্দে বিরক্তিতে সূচক শব্দ করে আদিব। কোন পেতনি এমন বিচ্ছির সুরে কাঁদছে? ইয়াক বলেই আদিব কান্নার শব্দ লক্ষ্য করে পেছনে ঘুরে তাকায়। তার থেকে 5-6 হাত দূরের একটা বেঞ্চিতে নীল শাড়ি পরা একটা মেয়ে হাঁটুতে মুখ গুজে কান্না করছে। ওর পাশে একটা লাগেজ রাখা। আদিব এতে একটু অবাক হয়। সে বিড়বিড় করে বলল, আরে দারুণ ব্যাপার তো। মেয়েটা বোধহয় বাড়ি থেকে বফের সাথে পালিয়ে এসেছে, কিন্তু ওর বফ ওর সাথে চিট করে ওকে রেখে চলে গেছে মেবি। বলে আদিব বেঞ্চ থেকে উঠে দাঁড়ায়। অন্য জায়গায় গিয়ে শান্তিতে বসার আসে, কিন্তু হুট করে ও থেমে যায়। মেয়েটার ব্যাপারে জানার আগ্রহে ও কিছুক্ষণ নিজের জায়গায় দাঁড়িয়ে থেকে নিজের কৌতূহলকে আর দমিয়ে রাখতে না পেরে অজ্ঞাত রমণীর দিকে পা বাড়ায়। ততক্ষণে মেয়েটার কান্না থেমে যায়। আদিব মেয়েটার সামনে গিয়ে দাঁড়িয়ে কিছুটা রুড সুরে বলল, এই যে মিস, এটা কি কোনো কান্না করার জায়গা? আপনাদের মতো ছ্যাঁকাখোর মেয়েদের জন্য একটু শান্তিতে সময়ও কাটাতে পারি না কোথাও। আদিবের কথার পরিপ্রেক্ষিতে মেয়েটার পক্ষ হতে কোনো জবাব আসে না। এতে আদিব কিছুটা অপমান বোধ করে। সে ফের শুধালো, এই যে মিস, আপনি ঠিক আছেন তো? এবারও মেয়েটার পক্ষ হতে কোনো জবাব আসে না। আদিব কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে মেয়েটার জবাবের আশায়, কিন্তু সে হতাশ হয়। সে যাওয়ার জন্য পা বাড়াতে নিয়েও কেন যেন থেমে যায়। সে কিছুটা দোটানায় পড়ে যায়। পরবর্তীতে মেয়েটার পাশে বসেও এ তো মেয়েটার কোনো হেলদোল নেই। আদিব এবার বিরক্ত হলো কিছুটা। এই মেয়ে, আসলে মানুষ তো নাকি? আমার মনে হয় কোনো ভূত প্রেত। আদিব ভাই, তুই পালা এখান থেকে। কথাটা বিড়বিড় করে বলল আদিব সেখানেই ঠায় বসে আছে। আদিব এবার আর চুপ করে থাকতে পারল না। ও মেয়েটাকে মৃদুভাবে ধাক্কা দিয়ে বলল, এই যে মিস, শুনছেন? আদিবের ধাক্কার টাল সামলাতে না পেরে মেয়েটার নিস্তেজ শরীরটা বেঞ্চ থেকে পড়ে যেতে নেয়। আকস্মিক ঘটনায় আদিব হতভম্ব হয়ে তড়িঘড়ি করে ধরে নেয় মীরাকে। আদিবের বাহুডোরা আবদ্ধ মীরা। সন্ধ্যার আবছা আলোয় আদিবের চোখের সামনে ভেসে উঠল ফর্সা দেহের অপরূপ সুন্দরী একটা রমণীর মুখ। সারা মুখ জুড়ে মায়ার ছড়াছড়ি মেয়েটার। তবে মেয়েটার চোখের নিচে ডার্ক সার্কেল। আদিবের মনে হচ্ছে বেশ অযত্নে দিন কাটছে মেয়েটার। মুখে কেমন একটা মলিন ভাব চলে এসেছে মেয়েটার। আদিব একটা ঘোরের মধ্যে চলে যায় মেয়েটার দিকে তাকিয়ে এসব ভাবতে ভাবতে। হঠাৎ ধ্যান ভাঙে ওর। আদিব বুঝতে পারল মেয়েটার জ্ঞান নেই।
ও কি করবে ভেবে না পেয়ে বসা থেকে উঠে মীরাকে কোলে তুলে নেয় হসপিটালে নেওয়ার উদ্দেশ্যে। এই দৃশ্যটা অদূরেই দাঁড়িয়ে পরখ করছিল প্রান্ত আর হিয়া। প্রান্ত তো হতভম্ব এই দৃশ্য দেখে। মীরার ওপর চরম ক্ষোভ নিয়ে ওর পিছু নেয় প্রান্ত আর হিয়া। কিন্তু এখানে এসে ব্যতিক্রম দৃশ্য দেখে তো চক্ষু চড়ক গাছ প্রান্তর। ও যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না যে মীরার পাশে কোনো ছেলে রয়েছে। এই দৃশ্য দেখে হিয়া মুখ ভেঙচিয়ে বলল, দেখেছ মেয়ের চরিত্র? নষ্টা মেয়ে একটা। স্বামী আজ ডিভোর্স দিল আর আজই ভাতার নিয়ে গাছতলায় চলে এলো সুযোগ বুঝে। প্রান্ত ক্ষিপ্ত স্বরে বলল, চল আজ হাতে নাতে ধরবো একেবারে। ওকে শিক্ষা দিয়েই ছাড়বো আজ। ও বুঝুক প্রান্তকে খেপালে কি কি যে সহ্য করতে হয়। আদিব মীরাকে কোলে নিয়ে হাঁটতে গিয়েও থেমে যায়, কারণ বেঞ্চের পাশেই মীরার লাগেজ পড়ে আছে। আদিব কি করবে বুঝতে না পেরে কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকে ওখানে। ঠিক তখনই আদিবের সামনে হিয়া আর প্রান্ত এসে দাঁড়ায়। ওদেরকে এইভাবে পথ আটকে রাখতে দেখে আদিব কিছুটা অবাক হয়। ও পাশ কাটিয়ে যেতে নিতে প্রান্ত বলল, ও কে হয় তোর? এভাবে অপরিচিত একটা লোকের মুখে তুই সম্বোধন শুনে আদিব কিছুটা রেগে গিয়ে বলল, সেটা যেন আপনার কি? পথ আটকে দাঁড়িয়েছেন কেন? কে আপনি? প্রান্ত চটে যায় আদিবের কথা শুনে। ও তেরে গিয়ে আদিবের শার্টের কলার চেপে ধরে বলল, তোর বাপ লাগি আমি শালা। তুই এই মেয়েকে নিয়ে কই যাচ্ছিস সেটা বল আগে। আদিবের কোলে মীরার নিস্তেজ শরীরটা, তাই আদিব চাইলেও কিছু করতে পারছে না। ও শুধু নিজের শার্টের কলার ধরে রাখা প্রান্তর হাতটার দিকে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। আদিব নিজের রাগ নিয়ন্ত্রণ করার সর্বোচ্চ চেষ্টা করে বলল, আমাকে ইমার্জেন্সি ডক্টরের কাছে যেতে হবে। শার্টের কলার ছাড়ুন। ভালোই ভালোই বলছি, না হলে কিন্তু এর পরিণাম খুব একটা ভালো হবে না আপনার জন্য। প্রান্ত এবার আরো রেগে যায়। ও হিংস্র গতিতে আদিবকে সজোরে একটা লাথি দেয়। মীরাকে কোলে নিয়ে প্রান্ত লাথির টাল সামলাতে না পেরে ছিটকে দূরে গিয়ে পড়ে আদিব। মীরাও পড়ে যায় আদিবের হাতের বন্ধন থেকে ছুটে। আদিব এবার প্রচন্ড রেগে যায়। আদিব মাটিতে হাত ঠেকে ভর দিয়ে উঠে দাঁড়ায়। প্রান্ত আবারও এগিয়ে আসছে ওর দিকে। এবার আর আদিব থামল না। সে মীরার দিকে এক সেকেন্ডের জন্য তাকিয়ে নিশ্চিত হলো মেয়েটা শ্বাস নিচ্ছে। তারপর সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, শরীরের প্রতিটি পেশি টান টান করে। আদিবের বুকটা ওঠানামা করছে রাগে। প্রান্ত কাছে আসতে আদিব কোনো সতর্কতা ছাড়াই ওর হাত চেপে ধরে পিছনে মুচড়িয়ে দিল। প্রান্ত ব্যথায় চিৎকার করে উঠল, ছাড় ছাড়। আদিব ঠান্ডা গলায় বলল, একটা কথা বলেছিলাম, রোখার ক্ষমতা আমার আছে। এরপর সে দ্রুত ঘুরে প্রান্তকে সজোরে ধাক্কা দিল। লোকটা গিয়ে গাছের গোড়ায় পড়ল। হিয়া চমকে উঠল। সে তাড়াতাড়ি পেছনে সরে গেল। প্রান্ত নিজেকে সামলে উঠে দাঁড়াতে না দাঁড়াতেই আদিব আবার এগিয়ে গেল। ঘুষি একটা দুইটা তিনটা। প্রান্ত আদিবের হাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু আদিবের হাতে সে কাগজের মতো হালকা। শেষে আদিব তার কলার ধরে মাটিতে চাপা দিয়ে ফিসফিস করে বলল, বলেছিলাম আমার পথ না আটকাতে। এর পরিণাম ভালো হবে না। তুই না শুনে নিজের বিপদ নিজেই ডেকে এনেছিস। এবার ফল ভোগ কর। আজকে এ পর্যন্তই। প্রান্ত শ্বাস নিতে নিতে হাত জোর করে মাফ চাইল। আদিব ওকে ছেড়ে দিয়ে মীরার দিকে দৌড়ালো। মেয়েটাকে তাড়াতাড়ি আবার কোলে তুলে নিল। আদিবের বুক অজানা কারণে ধুকপুক করছে। বুকের ভেতর কাঁপা রাগ ধীরে ধীরে দমে আসছে। ওর মনে এখন শুধু একটাই ভাবনা, মেয়েটাকে হাসপাতালে নিতে হবে এখনই। হাসপাতালের করিডোরে ঢুকতেই মানুষের গন্ধ, ওষুধের গন্ধ, সব মিলেমিশে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো অনুভূতি হয় আদিবের। ও মেয়েটাকে কোলে নিয়ে কাউন্টারের সামনে দাঁড়ালো। ডিউটি ডাক্তার মীরার দিকে একবার তাকিয়ে সিরিয়াস মুখে বলল, রোগীকে ভিতরে নিন। এভাবে জ্ঞান হারানোটা তো ভালো লক্ষণ না। মেয়েটাকে স্ট্রেচারে তোলা হলো। আদিব কেবল দূর থেকে দেখলো মীরা চোখ বুজে আছে, মুখটা একদম ফ্যাকাশে, যেন কারো অসময়ে ঝরে যাওয়া কাগজের ফুলও। কিছুক্ষণ পর ডাক্তার কেবিন থেকে বেরিয়ে এসে বললেন, রোগী খুব দুর্বল। শরীরের ওপর মানসিক চাপ জমেছে অনেকদিন ধরে। অতিরিক্ত চিন্তায় জ্ঞান হারিয়েছে। খাওয়া দাওয়ার প্রচন্ড অনিয়ম করছে মেয়েটা। আর আপনি হাজবেন্ড হয়ে সেসবের বিন্দুমাত্র দেখভাল করছেন না। অদ্ভুত তো। এভাবে যদি চলতে থাকে তাহলে মেয়েটার অবস্থার অবনতি হবে। ডক্টরের কথা শুনে থতমত খেয়ে যায় আদিব। তবুও সে এক সেকেন্ডও দেরি না করে বলল, এখন থেকে যত্নে রাখবো। ডাক্তার চশমার ফ্রেম ঠিক করে তাকে আরেকবার দেখে নিলেন।
মুখে হালকা হাসি টেনে ডক্টর বললেন, ঠিক আছে, ওর খেয়াল রাখবেন, মেয়েটা এখনো বাচ্চা, মনে একটু কোমলতা আছে। ডক্টরের কথা শুনে আদিব হাসার চেষ্টা করে। তারপর সে মীরার কেবিনের দিকে পা বাড়ায়। কেবিনের দরজাটা আস্তে খুলতেই হালকা অন্ধকার চোখে পড়ল আদিবের। জানালা দিয়ে রাতের শহরের ফোঁটা ফোঁটা আলো এসে বিছানার এক কোণে পড়ল। সেখানে শুয়ে আছে মীরা। এই হালকা আলোয় বেডের মধ্যে মীরার আটসাট শরীরটা চোখে পড়ে ওর। মেয়েটা ঘুমাচ্ছে, চোখ দুটো বন্ধ। লম্বা পাপড়িগুলো থমকে আছে। চুলের কটা গোছা মাটিতে ছড়িয়ে পড়ে বেডের চাদরে আঁকিবুকি এঁকেছে। আদিব দরজার পাশে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। সে যেন কোনো একটা অদ্ভুত ঘোরের মধ্যে চলে গিয়েছে ওর দিকে তাকিয়ে। তারপর আদিব ধীরে ধীরে এগিয়ে গিয়ে বিছানার পাশে বসলো। মীরার নিঃশ্বাস খুব হালকা, একদম শোনা যায় না। ওর ঠোঁটের কোণে সামান্য শুকনো ভাব, যেন কেউ খুব কষ্ট করে কান্না থামিয়েছে ওর। তা দেখে আদিবের গলা শুকিয়ে গেল। অদ্ভুতভাবে নিজেকে অপরাধী মনে হচ্ছিল ওর। যদিও এখানে কোনো দোষই তার ছিল না, তবু এই মেয়েটাকে দেখে মনে হয় যেন তার সব দুঃখের দায়ও নিতে পারে চাইলেই। ও একদৃষ্টিতে তাকিয়ে আছে মীরার মুখের দিকে। হাসপাতালের মনিটর বিপ শব্দ করছে ধীরে ধীরে। আদিব সেই শব্দ শুনতে শুনতে ভাবল, এই ছোট মেয়েটার মনে কিসের এত কষ্ট, এত ভয়, এত চাপ, এত দুঃখ কিসেরই বা। মীরার ঘুমন্ত মুখের দিকে তাকিয়েও সমস্ত ভাবনাগুলো আনমনে হারিয়ে যায়। আদিবের প্রচন্ড আগ্রাসী স্বভাবটাও যেন গলে গেল মীরার পানের চেয়ে। এত সুন্দর কেন আপনি? মনে মনে প্রশ্নটা করলো আদিব। অবশ্য উত্তর পাওয়ার সম্ভাবনা নেই। আদিব মীরার পাশে বসে থেকে গালে হাত দিয়ে ওর দিকে তাকিয়ে আনমনেই বলল, ইস, যদি এমন ভাবি সারা জীবনের জন্য আপনার পাশে থাকার সুযোগ পেতাম আমি। তখন মাঝরাত, চারিদিকে শুনশান নীরবতা বিরাজ করছে। ধীরে ধীরে মীরার জ্ঞান ফিরে আসে। চারিদিকে অন্ধকার। মীরা নিজেকে একটা তুলোর মতো নরম বিছানা আবিষ্কার করে। চোখ মেলতে মীরা অনুভব করে এটা তার রুম, একান্ত তারই। নিজের চাদরের গন্ধ, কাঠের আলমারির পরিচিত ছায়া। সন্ধ্যার পর লাইট বন্ধ করলে যে অন্ধকারটা নেমে আসে, ঠিক সেই একই রকম অন্ধকার। পরক্ষণে মীরার ধ্যান ভাঙে এই ভাবনায় যে ও তো পার্কে ছিল, তাহলে কে ওকে নিজের বাবার বাড়িতে এনেছে। এসব ভাবতে নিতে মীরার মাথায় প্রচন্ড চাপ অনুভব করে। সে আর কিছু ভাবতে পারে না। মীরা বিছানা থেকে নামতে গিয়ে পড়ে যেতে নেয়। পরক্ষণে সে পাশে টি টেবিলটা ধরে নেয়। মীরা নিজের শরীরের দুর্বলতা বুঝতে পেরে কিছুক্ষণ বিছানায় চুপ করে বসে থাকে। তারপর রুমে বসে চেঁচিয়ে ওর মাকে ডাক দেয় মীরা। পলি বেগম মেয়ের ডাক শুনে মেয়ের রুমে আসেন। তোর জ্ঞান ফিরেছে মা? সন্ধ্যা থেকে টেনশনে আমার প্রেশার বেড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। বলতে বলতে পলি বেগম মেয়ের পাশে এসে বসে ওর মাথায় হাত বুলিয়ে দেন। তারপর ফের শুধালেন, তা তুই একা কেন এসেছিস? আর ওই ছেলেটাই বা কে? প্রান্ত আসেনি তোর সাথে? মীরা ওর মাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। কান্নার তোরে মীরা কিছু বলতে পারল না। মেয়েকে কাঁদতে দেখে পলি বেগম হতভম্ব হয়ে যান। তিনি মেয়েকে নিজের দিকে ফিরিয়ে ভয়ার্থ গলায় বললেন, এই মীরা, কি হয়েছে বলতো? আর তুই জ্ঞান হারালি কি করে? আর প্রান্তর বদলে অন্য একটা ছেলেই বা তোকে হাসপাতালে নিয়ে গেল কেন? কি হয়েছে বল না। মীরা নিজের কান্না নিয়ন্ত্রণ করার চেষ্টা করে বলল, মা, প্রান্ত আমাকে ডিভোর্স দিয়েছে। ও আমাকে ঠকিয়েছে মা। ও আরেকটা মেয়েকে বিয়ে। মীরা কান্নার তোর আর কিছু বলতে পারল না। এদিকে পলি বেগম তো মেয়ের কথা শুনে পুরো হতভম্ব হয়ে যান। তিনি কিছুটা রুষ্ট স্বরে বলল, কি সব উল্টাপাল্টা বলছিস মীরা? প্রান্ত তোকে ডিভোর্স দিল, এটাও বিশ্বাস করতে হবে আমার? কি হয়েছে সুন্দর করে বল আমায়। মীরা নিজের কান্না থামিয়ে তার মাকে সবকিছু খুলে বলেন। পুরো ঘটনা শুনে পুরো স্তব্ধ হয়ে যান উনি। আল্লাহ, এই শেষ বয়সে কি দেখাচ্ছে আমায়? আমি এখন তোকে নিয়ে কোথায় যাব? আর যদি তোর বাবা বেঁচে থাকতো, বলে আঁচলে মুখ গুজে গুনগুন করে কাঁদতে লাগলেন পলি বেগম। মীরা নিজেকে সামলে নিয়ে মাকে জড়িয়ে ধরে বলল, চিন্তা করো না আমাকে নিয়ে একদম। আমি ঠিক আছি, ঠিকই নিজের ব্যবস্থা নিজে করে নিব। দরকার হলে গার্মেন্টসে চাকরি করব। তবু ওই জানোয়ারের দিকে ফিরেও তাকাবো না আমি, বলে নিজের চোখের পানি মুছে নেয় মীরা। পলি বেগমের কান্নার বেগ কমলো। তিনি বললেন, আচ্ছা ওই ছেলেটাকে? কোন ছেলে মা? তখন থেকেই দেখছি কোন ছেলে নিয়ে কথা বলে যাচ্ছ। আর একটা ছেলে ছিল, সেই তো আমাদের খবর দিল।
দেখতে শুনতে মাশাআল্লাহ, ছেলেটা এত ভদ্র, কি নম্র আচরণ। আমাকে বলল তোর দিকে নজর রাখতে, আরো কত কথা বললো আমার সাথে। ওই নাকি তোকে হসপিটালে নিয়ে এসেছে। মীরা ওর মায়ের কথা শুনে বাকরুদ্ধ হয়ে যায়। কে এই ছেলে যে ওকে হসপিটালে নিয়ে এলো? বাড়ির লোককে খবরও দিল কত তাড়াতাড়ি। এসবই ভাবছে মীরা। রাত তখন ঘড়ির কাঁটায় 3টে ছুঁইছে। মীরা ব্যালকনিতে দোলনায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। স্মৃতিরা ধীরে ধীরে ভেসে আসছে মীরার মনের কিনারে। প্রান্তের সাথে কাটানো দিনের আলো, হাসির শব্দ, মলিন বিকেলের কথোপকথন, সবই এখন রক্তহীন স্মৃতি হয়ে আছে ওর হৃদয়ে। যে প্রণয়গুলো ছিল মীরার মনে একসময় সর্বশ্রেষ্ঠ অনুভূতি, তাই যেন আজ শুধু দাহ। মীরার মনে একটাই খেদ, সে তো কখনোই বেশি কিছু চায়নি। চেয়েছে শুধু প্রান্তের কাঁধে মাথা রেখে নিজের দুঃখটুকু বলার সাধারণ অধিকারটাই তো। এটুকু কি তবে এতই বড় দাবি, যে দাবির পরিপ্রেক্ষিতে সে পেল শুধু প্রতারণা, ডিভোর্স আর একটা অনিশ্চিত ভবিষ্যৎ। দোলনায় বসে রাতের আকাশের পানে চেয়ে মীরা বলল, হয়তো কিছু গল্পের কোনো ইতি নেই, সেই গল্পে থাকে শুধু অর্ধচিহ্ন আর বাকিটা অন্ধকার। তারপর কেটে যায় কিছু নিস্তব্ধ সময়। চারিদিকে শুনশান নীরবতা। শহরের বুকে শীতের আগমনে তোড়জোড় চলছে। মীরা ব্যালকনিতে বসে উপলব্ধি করলো তার ঠান্ডা লাগছে, কিন্তু আলস্য শরীরটাকে বয়ে রুমে যেতে ইচ্ছে করলো না। সে ঠায় বসে থাকে নিজের স্থানে। সে মিনমিন করে বলল, আমি এখনো তোমার উপস্থিতি অনুভব করছি প্রান্ত। আজও আমার ঘরে আমরা দুজন একসাথে থাকি প্রান্ত। শুধু এখন তোমার বদলে তোমার সেই মিথ্যা প্রতিশ্রুতির ক্ষীণ প্রতিধ্বনি থাকে, যা মরেও মরতে চায় না আমার মন থেকে। বলতে বলতে মীরার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে অযত্নে। ঠিক তখনই মীরার ফোন বেজে ওঠে। মীরা ফোন হাতে নিয়ে দেখে একটা আননোন নাম্বার থেকে কল এসেছে, তাও আবার এই মাঝরাতে। মীরা ধরল না কল। তার এই মুহূর্তে কথা বলার মুড নেই কারো সাথে। সে একা থাকতে চায়, একদম একা। কিন্তু মানুষ যা চায় তা কি সবসময় পায়? মীরার ফোন বেজেই যাচ্ছে এক নাগাড়ে। শেষে মীরা বিরক্ত হয়ে ফোন তুলল। কল রিসিভ করতেই অপর পক্ষ হতে নম্র কণ্ঠের একজন মধ্যবয়স্ক লোক সালাম দিয়ে শুধালো, মিস মীরা বলছেন আপনি? মীরা দ্বিধাবোধ করে উত্তর দিল, জি। আপনি কে? অপর পক্ষ হতে জবাব আসে, মির্জা গ্রুপ অফ কোম্পানির ম্যানেজার বলছি ম্যাম। আপনি মেবি আমাদের একটা জবের বিজ্ঞাপনের ঘোষণা দেখে আমাদের ইনফর্ম করেছেন যে আপনি জবটা করতে ইন্টারেস্টেড। আপনাকে কাল সকাল 10টায় একবার আমাদের কোম্পানির ধানমন্ডির ব্রাঞ্চে একবার স্যারের সাথে দেখা করে একটা ইন্টারভিউ দিতে হবে। তাই আর কি আপনাকে ইমার্জেন্সি কল করা। মীরা একটু অবাক হয়। এত রাতে কোনো কোম্পানির ম্যানেজার তাকে কল দিল সেটা ভেবে। তার উপর সে চাকরির ব্যাপারে এখনো ভাবেইনি কিছু। তাইও বলল, কিন্তু তাই বলে এসব এত রাতে জানাতে হবে? আর আমি তো সবে রাতে জবের কথা বললাম, আর এখনই? মানে কিভাবে সম্ভব? ম্যাম, আপনাকে আমি মেল করেছি। আমার সরাসরি একবার কলে বলা উচিত, সেটা ভেবে কল দেওয়া। আর আপনার চাকরিটা কিন্তু বাঘের দুধের মতো অমূল্য, তাই অবহেলা না করে ভেবে দেখবেন একবার। মীরা কিছুটা দ্বিধা নিয়ে বলল, কিন্তু আমি তো এত তাড়াতাড়ি জবে জয়েন করার জন্য মানসিকভাবে তৈরি নই। আপনারা বরং অন্য কাউকে দেখেন এত আর্জেন্ট হলে। ম্যাম, ভেবে দেখবেন। ছোট স্যার নিজে আপনার বায়োডাটা চেক করে আপনার ইন্টারভিউ নিতে ইন্টারেস্ট দেখিয়েছে। তাহলে ভাবুন আপনার কত ভাগ্য। আশা করি আপনি বোকা নন। ভেবে দেখবেন সুযোগটা হাতছাড়া না করে। বলেই খট করে কল কেটে দেয় লোকটা। মীরা পড়ল বিপাকে। ও এই পরিস্থিতিতে কি ইন্টারভিউ দিবে সেসব ভেবে। শেষে সে মিনমিন করে বলল, চুল হয়ে যাক এসব জব, পারবো না এত জরুরি কিছু করতে। সকাল প্রায় 9:30 বাজে। অ্যালার্মের শব্দে ঘুম ভাঙে মীরার। ঘুম ভাঙতেই মাথায় প্রচন্ড ব্যথা অনুভব করলো মীরা। কাল সারা রাত তো ঘুমায়নি মীরা। ভোরের শেষ দিকে রুমে এসে বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমের রাজ্যে হারিয়ে যায় ও। আর এখন ঘুম ভাঙল ওর। মীরা পাশ থেকে ফোন হাতে নিয়ে টাইম দেখে পুরো হতভম্ব হয়ে যায়। ও শেষমেশ ঠিক করলো চাকরিটার জন্য ইন্টারভিউ দিবে। কপালে যা আছে তাই হবে। সুযোগ যেহেতু আছে সেহেতু কাজে লাগাতে তো বারণ নেই।
কিন্তু এখন মাত্র আধা ঘন্টার মধ্যে মীরা তৈরি হয়ে কিভাবে অফিসে যাবে সেসবই ভাবতেছে ও। শেষে ও আর বিছানায় বসে না থেকে তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে ফ্রেশ হতে চলে যায়। বাসা থেকে বেরোতে বেরোতে প্রায় 10টা বেজে যায় মীরার। মীরাদের বাসা থেকে অফিসে যেতে প্রায় 15 মিনিটের মতো লাগে। মীরা রাস্তায় দাঁড়িয়ে রিকশার জন্য অপেক্ষা করছে, কিন্তু কথায় আছে না, অভাগা যেদিকে যায় সাগরও শুকিয়ে যায়। দুর্ভাগা মানুষের পথে সবকিছুই বাধা হয়ে দাঁড়ায়। অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকার পরেও মীরা কোনো রিকশা খুঁজে পায় না। শেষে মীরা উপায় না পেয়ে হাঁটা শুরু করে, সামনে গিয়ে রিকশা পেয়ে যাবে এই আশায়। অফিসে পৌঁছাতে পৌঁছাতে মীরার প্রায় 10:30 বেজে যায়। সে ভয়ে ভয়ে অফিসে প্রবেশ করতেই একজন কর্মচারীর সাথে দেখা হয়। লোকটা ওকে দেখে এগিয়ে এসে বলল, কি দরকার, কে আপনি? মীরা সালাম দিয়ে বিনয়ের সাথে জবাব দিল, আমি মীরা, আমার এখানে আজ চাকরির ইন্টারভিউ আছে, সেই জন্য আসা আর কি। দয়া করে যদি বলতেন কোথায় যেতে হবে। লোকটা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কি বলেন, এখন বছরের মাঝামাঝি তো কোনো লোক নেওয়া হয় না কোম্পানিতে। আপনাকে কে বললো এসব? মীরা একটু অবাক হয় এতে। শেষে মীরা উপায় না পেয়ে ওকে পাঠানো মেলটা দেখায় লোকটাকে। তা দেখে লোকটা বলল, আচ্ছা, ছোট স্যার আজ এজন্যই বোধহয় অফিসে এসেছেন, না হলে তো ওনাকে সচরাচর দেখা যায় না এখানে। যাকগে, ফার্স্ট ফ্লোরের 3 নম্বর রুমটাতে যান, স্যারের কেবিনে। মীরা সৌজন্যমূলক হেসে বিদায় নিতে যেতে লোকটা ওকে ফের ডেকে শুধালো, কিন্তু ম্যাম, আপনার আসার কথা তো 10টায়, আর এখন 10:30 বাজে। আপনি অলরেডি 30 মিনিট লেট করে ফেলেছেন। আল্লাহ জানে আপনার কপালে কি আছে। ছোট স্যার যেই লোক, বাপরে, বলে লোকটা নিজের মতো বিড়বিড় করতে করতে অন্যদিকে চলে যায়। এদিকে লোকটার কথা শুনে মীরা একটু ভয় পেয়ে যায়। শেষে সে ভয়ার্ত চেহারা নিয়ে এগিয়ে যায়। সে 9:45টার দিকে অফিসে এসে বসে আছে আদিব। কাল মীরার ব্যাপারে প্রায় অনেক খোঁজ খবরই নেয় আদিব, কিন্তু মীরাকে তেমন কেউই চিনে না ওর এলাকার। কিন্তু কাল হুট করে ওদের চাকরির বিজ্ঞাপনে মীরার রেসপন্স দেখে যেন আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো আনন্দিত হয় আদিব। তাই সে রাতের মধ্যে সবকিছুর প্রস্তুতি নিয়ে নেয়। এমনকি সে নিজে মীরার ইন্টারভিউ নিতে চলে এসেছে অফিসে। অথচ আধা ঘন্টা পেরিয়ে গেল, মীরার আসার কোনো নামগন্ধ নেই। অতঃপর আদিব মনে মনে ভেবে নিল, ম্যানেজারকে বলা মীরার কথাটাই রইল। মীরা চাকরির ইন্টারভিউ দিতে ইন্টারেস্টেড নয়, এটা ভেবেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় আদিব। এসব যেন কিছুতেই মানতে পারছে না ও। রাগে ওর চোয়াল শক্ত হয়ে আসে। আদিব রাগের মাথায় ওর সামনে থাকা চেয়ারটাকে জোরে একটা লাথি মারে। চেয়ারটা গিয়ে দূরের একটা টেবিলের সাথে ধাক্কা খায়। ফলশ্রুতিতে টেবিলের ওপর থাকা সমস্ত কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে নিচে পড়ে যায়। মুহূর্তের মধ্যে আদিবের সাজানো গোছানো কেবিনটা পুরো এলোমেলো হয়ে যায়। আদিব সেদিকে না তাকিয়ে বের হতে নেয়। ও দরজা খুলে বের হতে নিতে হুট করে একটা মেয়ের সাথে ধাক্কা খায়। মেয়েটা ছিটকে নিচে গিয়ে পড়ে। এমনিতে আদিবের মেজাজ খারাপ ছিল, তার ওপর এই কাণ্ডে তো আরো রেগে মেগে আগুন। চেঁচিয়ে বলল, এই, সমস্যা কি, দেখে চলতে পারেন না? আর অনুমতি না নিয়ে যে আমার কেবিনে ঢোকা নিষেধ, জানেন না? বলতে বলতে মেয়েটার দিকে তাকাতে হতভম্ব আদিব। আরে, এই যে মীরা, ওকে দেখে তো আদিবের চক্ষু চড়ক গাছ। মেয়েটা নিচ থেকে উঠতে উঠতে বলল, সরি সরি, আমি নক করে আসতাম, কিন্তু এর আগে আপনি বের হয়ে এসেছেন তাই। মীরার দিকে তাকিয়ে যেন আদিবের সমস্ত রাগ গায়েব হয়ে গেছে। ও নিজেকে সামলিয়ে থমথমে গলায় শুধালো, মিস মীরা, রাইট? জি স্যার। প্রথম দিনে কিন্তু আমি এতটা গাফিলতি মেনে নিতে পারছি না। আমাকে আপনি অলরেডি 30 মিনিট অপেক্ষা করিয়ে রেখেছেন। সে যাই হোক, ভিতর আসুন, আমার বেশি সময় নেই হাতে। মীরা ওর সামনে থাকা ব্যক্তিটার কথা শুনে যেন হাফ ছেড়ে বাঁচে। ও ভেবেছে ওকে কিনা কি কথা শুনিয়ে দেয় বস, কিন্তু তেমন কিছুই তো হলো না। সে এসব ভাবতে ভাবতে ওর বসের কেবিনে প্রবেশ করে। পুরো রুমটা কেমন এলোমেলো হয়ে আছে, চারপাশে কাগজপত্র পড়ে আছে। এসব দেখে মীরা একটু অবাক হয়। মীরাকে এভাবে চারপাশে তাকাতে দেখে আদিব খানিকটা লজ্জা পায় নিজের কর্মকাণ্ডে। পরক্ষণে আদিব চেয়ার টেনে বসে মীরাকেও বসতে বলল। তারপর মীরা বসে কিছুটা ইতস্ততভাবে বলল, স্যার, আমি তো চাকরি নিয়ে এখনই কিছু ভাবিনি, তাই এসব সম্পর্কে আমি তেমনভাবে রিসার্চও করিনি। আমি এখন কনফিউজড,
কি ইন্টারভিউ দিব? মীরার কথা শুনে আদিব কিছুক্ষণ ভাবুক ভঙ্গিতে চুপ করে থেকে বলল, আচ্ছা, আমাদের কাজ সম্পর্কে এখনই কিছু জিজ্ঞেস করব না, তবে দৈনন্দিন জীবনের কিছু বেসিক প্রশ্ন তো করতেই পারি, নাকি? আদিবের কথা শুনে মীরা খুশি হয়ে যায়। সে ছোট করে জবাব দেয়, জি স্যার, নিশ্চয়ই। আদিব কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা মিস মীরা, আপনার কাছে ভালোবাসার সংজ্ঞা কি? আদিবের প্রশ্নে মীরা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। ভালোবাসার প্রসঙ্গ আসতে ওর চোখের সামনে প্রান্তর মুখটা ভেসে ওঠে। মীরা কিছুটা ঘোর লাগা কণ্ঠে বলতে লাগলো, ভালোবাসার কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই, তবুও বলি, ভালোবাসাকে আসলে কোনো সংক্ষিপ্ত সংজ্ঞার খোপে বন্দি করে রাখা যায় না। এটা কিছুটা প্রাচীন নীল আলো ছায়া রাতের মতো, যেখানে ট্যাপ রেকর্ডারের ক্ষীণ শব্দে রং বেরঙের অনুভূতি নীরবে ঘুরে ফিরে বাজতে থাকে আমাদের মনে। ভালোবাসা এক ধরনের অন্তর্গত অনুভূতি, যার জন্ম হয় বিশ্বাসের উপর ভিত্তি করে। কখনো দুটি হৃদয়ের সান্নিধ্যে ভালোবাসার পূর্ণতা প্রস্ফুটিত হয়, আবার কখনো বা কেউ এটি একপাক্ষিক বিরহের মতো বুকে চেপে নিঃশব্দে ভালোবেসে যায়, একগুচ্ছ স্মৃতি আঁকড়ে ধরে। ভালোবাসা অকারণেই হৃদয়ের ভেতর আলো জ্বালিয়ে রাখা এক গোপন অন্তর্লোক, যার কোনো ব্যাখ্যা নেই, নেই কোনো যুক্তির শেকল, শুধু থাকে নীরবতা, অনুভূতির অমোঘ চাপ, আর একগাদা মায়া, যা মানুষকে নিজের অজান্তে গ্রাস করে ফেলে। ফলাফলও সমান নির্মম। কখনো এই মায়ায় ভালোবাসা মানুষকে স্বর্গীয় সুখে ভরিয়ে তোলে, আবার কখনো বা নিঃশব্দে ভেঙে চুরমার করে দেয় পুরো জীবনটাকে। কথাগুলো বলতে বলতে মীরার চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। আদি পুরোটা সময় মীরার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে ওর কথাগুলো শুনছিল। মীরার কথা শেষ হতে আদি ফের বলল, বাহ, এত অনুভূতি, এত আবেগ নিয়ে বললেন, সত্যিই দুর্দান্ত। বাই দ্য ওয়ে, আপনার জীবনে আছে নাকি ভালোবাসার মানুষ? শেষের প্রশ্নটা আদিব কিছুটা কৌশলে বলে, মীরার সম্পর্কে জানার আগ্রহ থেকে। মীরা কিছুক্ষণ থেমে ছোট করে জবাব দিল, জি, আছে। মীরার এই ছোট্ট জবাবই যেন আদিবের কালকে থেকে দেখা সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। মীরার কথা শুনে রীতিমতো হাত পা থরথর করে কাঁপতে শুরু করে আদিবের। সকালের মৃদু আলো চোখে পড়তেই ঘুম ভেঙে যায় প্রান্তর। চোখে মুখে তার ক্লান্তি, ঘুম থেকে ওঠার ইচ্ছে না থাকলে চোখ মেলে তাকায়ও। চোখ খুলে আরেক দফায় বিরক্ত হয় প্রান্ত। হিয়া ওকে জড়িয়ে ধরে বেঘুরে ঘুমোচ্ছে। প্রান্ত হিয়ার হাতটা নিজের থেকে সরিয়ে দিতে হিয়া আরো শক্ত করে জড়িয়ে ধরে প্রান্তকে। তারপর ঘুমের ঘোরে বলল, উফ প্রান্ত, এমন করছো কেন? প্রান্ত কিছুটা রুষ্ট স্বরে বলল, আমি এভাবে ঘুমাতে পারি না হিয়া, আমার দম বন্ধ হয়ে আসছে। বলে প্রান্ত জোর করে হিয়ার হাতের বন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে অন্যদিকে ঘুরে ঘুমানোর চেষ্টা করে। হিয়ার এতে প্রচন্ড মেজাজ খারাপ হয়। ও রেগে বিছানা থেকে উঠে পুরো রুমে জানালার পর্দা সরিয়ে জানালা খুলে দেয়। হিয়ার কাছে প্রান্ত প্রচন্ড বিরক্ত হয়। ও শুয়ে থেকেই বলল, আমাকে রাগিও না হিয়া, না হলে কিন্তু খুব একটা ভালো হবে না। ওর কথা শুনে হিয়ার চোখে মুখে কোনরূপ প্রতিক্রিয়া দেখা গেল না। উল্টো হিয়া প্রান্তকে পিঞ্চ মেরে বলল, খাও তো আমার বাপ ভাইয়ের পরিচালনা করা কোম্পানির টাকায়, নিজে তো মুরুদ নেই একটা টাকা খরচ করে সংসার চালানোর, আবার বড় বড় কথা বলছো। প্রান্ত আর শুয়ে থাকতে পারলো না হিয়ার কথায়। ও রেগে উঠে এসে হিয়ার চোয়াল শক্ত করে চেপে ধরে বলল, ফার্দার যদি তোর ওই কুলাঙ্গার ভাইয়ের নাম আমার সামনে নিয়েছিস তো তোকে কি করে ফেলি আমি নিজেও জানি না। ওই অসভ্যটা আমার জীবনটা পুরো জাহান্নামে পরিণত করে দিয়েছে, ওকে তো আমি পরে দেখে নিব। বলেই প্রান্ত হিয়াকে ছেড়ে হন হন করে রুম থেকে বের হয়ে যায়। প্রান্ত বেরিয়ে যেতে হিয়া ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে বলল, যা ইচ্ছে করে নাও জান, তুমি আমাদের কিচ্ছুটি করতে পারবে না। মীরা আদিবের দিকে তাকিয়ে কিছুটা অবাক হয়। ও টেবিলের উপর থেকে পানি নিয়ে আদিবের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আর ইউ ওকে স্যার? আদিব কাঁপা কাঁপা হাতে মীরার হাত থেকে গ্লাসটা নিয়ে একদমে পুরোটা পানি শেষ করে ওর কপালে জমে থাকা ঘাম মুছে নিয়ে বলল, ইয়া, আম অল রাইট। মীরা আর কিছু বলল না। আদিব কিছুটা সময় নেয় নিজেকে সামলে নেওয়ার জন্য। তারপর বলল, আপনি এখন আসতে পারেন মিস মীরা, বাকি সব আমার ম্যানেজার আপনাকে মেইল করে বা কলে জানিয়ে দিবে।
বলে আদিব মীরার জবাবের আশায় না থেকে চেয়ার থেকে উঠে হন হন করে বেরিয়ে যায় ওর কেবিন থেকে। এদিকে আদিবের আচরণে হতভম্ব হয়ে যায় মীরা। ও বিড়বিড় করে বলল, এখন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা। এ নাকি আমার বস? এর মধ্যে তো বসের বয়েরও ব্যক্তিত্ব নেই দেখছি। মীরা অফিস থেকে বের হতে নিতেই প্রান্তর মুখোমুখি পড়ে। আকস্মিক প্রান্তকে নিজের সামনে দেখে পুরো থমকে যায় মীরা। প্রান্তও মীরাকে দেখে একটু অবাক হয়, তবে কোনো কথা বলল না। মীরা নিজে থেকেই বলল, আমার ওপরে নজর রাখছো নাকি? আমার দিন কি এতই খারাপ যাচ্ছে তোমার মতো মেয়ের ওপর নজর রাখতে হবে? মনে রেখো, প্রান্ত এক্সপায়ার জিনিসের দিকে ফিরেও তাকায় না। এর মধ্যে একজন কর্মচারী মীরার দিকে এগিয়ে এসে বলল, কোনো সমস্যা ম্যাম? মীরা বলল, না। লোকটি ফের বলল, স্যার বলল আপনাকে বাসায় পৌঁছে দিতে, চলুন। লোকটার কথায় মীরা আর প্রান্ত দুজনেই অবাক হয়। মীরা জিজ্ঞাসু দৃষ্টিতে লোকটার দিকে তাকিয়ে বলল, কোন স্যার? কিসের স্যার? আর কেনই বা? লোকটা মিনমিন করে বলল, ছোট স্যার বলল। ম্যাম। প্রান্ত দুহাতে জোরে তালি দিয়ে কটাক্ষ করে বলল, বাহারে, আমার সতী সাবিত্রী স্ত্রী। এ তার পরিচয়? ও নোংরামি করে বেড়াচ্ছে রাস্তাঘাটে। প্রান্তর কথা শুনে রাগে মীরার কান গরম হয়ে যায়। ও সজোরে প্রান্তর গালে একটা চট দিয়ে বলল, এই চটটা তুমি ডিজার্ভ করো। আর শোনো, আমি তোমার কিসের স্ত্রী? হ্যাঁ, কোন অধিকারে তুমি আমাকে স্ত্রী বলছো? লজ্জা লাগছে না? সেদিন তো খুব ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছ, আবার আসো আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে। প্রান্ত ওর গালে হাত দিয়ে অবাক কণ্ঠে বলল, মীরা। মীরা চেঁচিয়ে বলল, খবরদার, তুমি তোমার ওই মুখে আমার নাম নিবে না। আর সবাইকে নিজের মতো ক্যারেক্টারলেস ভেবো না দয়া করে। ততক্ষণে এখানে আদিব এসে উপস্থিত হয়। মীরা আর প্রান্তর পুরো কথোপকথন শুনে অবাক হয়ে যায়ও। আদিব পরিস্থিতি সামাল দিতে বলল, কি হচ্ছে এখানে? আদিবকে এখানে দেখে মীরা শান্ত হওয়ার চেষ্টা করে, তবুও পারছে না। ও রীতিমতো রাগে কাঁপছে। প্রান্তকে চিনতে অসুবিধা হয় না আদিবের, তবুও ও চুপ করে থাকে। কিন্তু ও অবাক হয়ে এটা ভেবেছে, মীরার প্রাক্তন স্বামী হলো সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটি, আর মীরা একজন ডিভোর্সি নারী। আদিবের জন্য এসব মাথার উপর দিয়ে যাচ্ছে। আদিব মীরার দিকে তাকিয়ে বলল, আপনি গিয়ে গাড়িতে বসুন মিস মীরা, আপনাকে নিরাপদে বাসায় পৌঁছে দেওয়া হবে। এটা সিন ক্রিয়েট করার জায়গা না। মীরাও মেনে নেয় আদিবের কথা। ও মূলত প্রান্তর উপর রেগেই গাড়িতে গিয়ে উঠে বসে। মীরা চলে যেতে প্রান্ত বলল, এই, তুই বারবার আমাদের মধ্যে আসিস কেন? হ্যাঁ, কি সম্পর্ক তোর মীরার সাথে? ওর গোপন প্রেমিক নাকি? আদিব মেয়েকে এসে বলল, তোর দেখছি আবার মার খাওয়ার শখ জেগেছে। তা যে মেয়েকে ডিভোর্স দিয়ে দিয়েছিস, তার পিছনে এমন কুত্তার মতো ছুটছিস কেন? আর আমি ওর প্রেমিক হলেও বা তোর কি? প্রান্ত ক্ষিপ্ত স্বরে বলল, এটা আমার আর মীরার মধ্যকার ব্যাপার। নেক্সট টাইম ওর পাশ ঘেঁষার চেষ্টা করবি না, তো খারাপ হবে। আদিবের প্রচণ্ড রাগ হয় প্রান্তর কথা শুনে। ও প্রান্তর গালে একটা চট দিয়ে বলল, কি করবি না হলে? দুই নৌকায় পা দেওয়ার চেষ্টা করিস না, এর ফল খুব ভালো হবে না। আমি মীরার সাথে যা ইচ্ছে তাই করব। তোর কোনো অধিকার নেই ওকে নিয়ে আর কোনো কথা বলার। মাইন্ড ইট। নিজের নতুন শিকারীকে নিয়ে থাক, শিওর। প্রান্ত রাগে আদিবের শার্টের কলার চেপে ধরে বলল, তা বলার তুই কে রে? কে তুই? হ্যাঁ, মির্জা গ্রুপ অফ কোম্পানির মালিক আদিব মির্জা। তুই যার অফিসে দাঁড়িয়ে আমার কলার চেপে ধরছিস, ওই আমার বাপ লাগে, বাপ। বলেই আদিব নিজের কলার থেকে প্রান্তর হাতটা ছোঁ মেরে সরিয়ে দিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বেরিয়ে যায় অফিস থেকে। মীরা গাড়িতে বসে আছে, গাড়িতে কোনো ড্রাইভার নেই। কিন্তু আদিব তো বলল যে ওকে বাসায় পৌঁছে দেওয়া হবে, তাহলে কোথায় গেল গাড়ির ড্রাইভার? মীরা এবার প্রচণ্ড বিরক্ত হয়। অনেকক্ষণ অপেক্ষা করার পর মীরা ঠিক করে ও গাড়ি থেকে নেমে যাবে। যেই ভাবা সেই কাজ। শালা রকচটা হনুমান, প্রথম দিনই আমার মেজাজ খারাপ করে দিয়েছে। কথাটা বলতে বলতে গাড়ি থেকে নেমে নিচের সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে দেখে ভয়ে পুরো চুপসে যায় মীরা। মীরার সামনে ভ্রু কুঁচকে দাঁড়িয়ে আছে আদিব। ও কিছুটা রুষ্ট স্বরে বলল, মিস মীরা, আপনি কি আমাকে কিছু বললেন নাকি? আদিবকে নিজের চোখের সামনে দেখে ভয়ে ঘাবড়ে যায় মীরা।
ও তো নিছক মজা করে ওই কথা বলেছে, কে জানতো সেটা যে আদিবের কানে পৌঁছে যাবে। মীরা পরিস্থিতি সামাল দিতে বলল, আরে না না স্যার, আমি আপনাকে নিয়ে কিছু বলতে পারি নাকি উল্টাপাল্টা? উল্টাপাল্টা মানে? মীরা পড়ল এবার বিপাকে। নিজের কথার জালে নিজেই ফেঁসে যাচ্ছে। তাই সে পা বাড়িয়ে জবাব দেয়, আমি বাসায় যাচ্ছি স্যার, আমার লেট হয়ে যাচ্ছে। মীরা দ্রুত গতিতে চলে যেতে নেয়। আদিবর কথা শুনে ওই জায়গায় বকে হাত গুজে ঠায় দাঁড়িয়ে থেকে শুধালো, মিস মীরা, আপনি কি চান আমি আপনার চাকরি হওয়ার আগে নোট করে দিই? আদিবের কথা কানে পৌঁছাতে মীরার পা থেমে যায়। ও আর এগোতে পারল না। সে কাচুমাচু করে পিছনে ঘুরে আদিবের দিকে চাইল। বলল অসহায় কণ্ঠে, না না স্যার, এমন করবেন না প্লিজ, চাকরিটা আমার খুব প্রয়োজন। আপনি তো আশা করি মোটামুটি বুঝে গেছেন আমার পরিস্থিতি সম্বন্ধে। মীরার অসহায় মুখ আর ওর বলা কথা শুনে আদিবের খুব মায়া হলো। তবুও সেটাও নিজের চেহারায় প্রকাশ না করে বলল, আপনার আশেপাশে তো দেখছি ওই লোকটা ঘুরঘুর করছে। আপনার একা যাওয়া উচিত না, গাড়িতে বসুন, আমি পৌঁছে দিচ্ছি। মীরা আপত্তি জানিয়ে বলল, কিন্তু স্যার। আদিবকে কথার মাঝখানেই থামিয়ে দিয়ে বলল, আবার কিন্তু? মীরা চুপ করে যায়। ও অনিচ্ছায় গাড়িতে গিয়ে বসে। আদিব গিয়ে বসে গাড়িতে। গাড়ি তার আপন গতিতে চলছে ব্যস্ত মিরপুরের রোড ধরে। মীরা আর আদিব পাশাপাশি বসে আছে। আদিব ড্রাইভ করছে আর মীরা জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে। দুজনের মধ্যেই নীরবতা বিরাজ করছে। কারো মুখে কোনো কথা নেই। একসময় নীরবতা কাটিয়ে আদিব বলল, এই অল্প বয়সে ডিভোর্স, অ্যারেঞ্জ ম্যারেজ নাকি? আদিবের প্রশ্ন শুনে মীরা বাহিরে থেকে চোখ সরিয়ে আদিবের দিকে তাকায়। তারপর কিছুক্ষণ চুপ থেকে ক্ষীণ সুরে বলল, বউ হিসেবে আমি পারফেক্ট নয়, ডিভোর্স তো হবেই। আর আমাদের লাভ ম্যারেজ। 4 বছরের রিলেশনের পর 1 বছর হলো বিয়ে করেছি ওকে। মীরার কথা শুনে আদিব পুরো হতভম্ব। মানে এত বছরের রিলেশনে পূর্ণতার পর বিচ্ছেদ? ও তো ভেবেছিল হয়তো পারিবারিক বিয়ে, দুজনের মেন্টালিটি মিলেনি, যার জন্য বিচ্ছেদ হলো ওদের। কিন্তু আদিব কিছুটা অবাক হয়ে আগ্রহের সঙ্গে জানতে চাইল, কি বলেন, রিলেশনের পর বিচ্ছেদ? এটা সম্ভব? কি হয়েছে? না মানে যদি মাইন্ড না করেন তাহলে বলতে পারেন। মীরা আদিবের থেকে চোখ সরিয়ে বাহিরের দিকে তাকায়। কিছুক্ষণ কেটে গেল, মীরা কোনো জবাব দেয় না। পরক্ষণে আদিব হতাশ কণ্ঠে বলল, আচ্ছা বলতে হবে না, অস্বস্তি লাগলে। মীরা বাহিরের দিকে তাকিয়ে বলতে লাগলো, এত বছরের রিলেশন তো ঠিকই ছিল, সব কিছুই ভালোভাবে চলছিল। তারপর আর কি, পরিবারের বিরুদ্ধে গিয়ে তাকে বিয়ে করলাম। তার বেকারত্বের সময় পাশে ছিলাম, মেন্টালি সাপোর্ট দিলাম। আর তারপরে আমি এখন তার পথের কাঁটা, বলে মীরা আড়ালে নিজের চোখ মুছছে। ফের বলতে লাগলো, আর আমি মনে করি প্রান্ত একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। যে মেয়ে কখনো তাকে সন্তানের মুখ দেখাতে পারবে না, তাকে কেনই বা কেউ ভালোবাসবে? এটুকু বলেই থেমে যায় মীরা। আর এদিকে আদিত্য একের পর এক চমক সামলাতে ব্যস্ত। মনে মনে প্রান্তর উপর প্রচণ্ড ক্ষোভ জন্মে আদিবের। ফের দুজনের মধ্যে নীরবতা বিরাজ করছে। মীরা নিঃশব্দে কেঁদে যাচ্ছে আদিবের আড়ালে। তারপর কিছু সময় কেটে যায়। মীরা নিজেকে সামলে নিয়ে বলল, জানেন স্যার, বিষণ্ণ বিকেলের অনুজ্জ্বল আলো চোখে পড়তেই মনে হয় হৃদয়ের ঘুমন্ত যন্ত্রণাগুলো যেন হঠাৎ জেগে ওঠে, আরও প্রাবল্য হয়ে হানাহানি শুরু করে দেয় মনে। বড় অদ্ভুত, আমরা কি সত্যিই ভুল মানুষকে ভালোবেসে কষ্ট পাই স্যার? নাকি যাকে ভালোবাসি তাকে ভুল বুঝে অকারণে অতি চিন্তায় নিজেদেরই হৃদয় ক্ষতবিক্ষত করি? যে মানুষটির জন্য পরিবারকে উপেক্ষা করা হয়েছে, নিজের সমস্ত সাহস দিয়ে ভালোবাসার দায় কাঁধে তুলে নিয়েছি, সেই মানুষটির সামান্য অবহেলাও তো বুকের ভেতর ছুরির ফলার মতো বিঁধে যায় স্যার। আর সেখানে আমাকে তো একদম তার জীবন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এতদিন তার আচরণে অনুরাগহীনতা, কথায় অদ্ভুত শুষ্কতা, আগ্রহের দ্রুত বিলুপ্তি, সবকিছু যেন দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। তারপর যে মেয়েটি নিজেকে শক্ত মনের পাথর ভেবে বাঁচত, সেই মেয়েটিও মাঝরাতে নিস্তব্ধতায় নিঃশব্দ হাহাকারে ভেঙে পড়ে। অঝোর অশ্রুতে নিজের ভেতরের সমস্ত দৃঢ়তা ধুয়ে যায় চোখের জলে। আদিব হুট করে গাড়ি ব্রেক কষে। আদিবের আকস্মিক কাজে একটু ভয় পেয়ে যায় মীরা।
আদিব সেদিকে না তাকিয়ে গাড়ির দরজা খুলে বের হয়ে যায়। তারপর অন্য পাশে গিয়ে মীরার পাশের গাড়ির দরজা খুলে বলল, বের হয়ে আসুন, পাশে একটা লেক আছে, ওখানে কিছুক্ষণ বসি গিয়ে। বলে আদিব চলে যায় রাস্তা পেরিয়ে। মীরা ধীর পায়ে গাড়ি থেকে নেমে আদিবকে অনুসরণ করে লেকের পাড়ে যায়। মীরা একটু অবাক হয় লেকটা দেখে। লেকের পাড়ের চারপাশে ভৃঙ্গরাজ সহ আরও নানা রঙের ঘাস ফুলের সমারোহ। মীরা তো লেকটার সৌন্দর্য দেখে মুগ্ধ। আদিব গিয়ে লেকের পাড়ে পানিতে পা ডুবিয়ে বসে। মীরাকেও আসতে বলে আদিব। মীরা গিয়ে বসতেই আদিব ওর দিকে একটা ভৃঙ্গরাজ ফুল এগিয়ে দেয়। মীরা হেসে ফুলটা হাতে নিয়ে বলল, থ্যাংক ইউ। জানেন, আগে কত যে এই ফুল দিয়ে হাতে আংটি বানিয়ে পড়েছি। আদিব ওর কথা শুনে হাসে। তারপর বলে, জানেন মীরা, ভুল মানুষকে ভালোবেসে ঠকে যাওয়া পাপ না। পাপ হলো সেই ভুল মানুষের কৃতকর্মের জন্য নিজেকে দোষী ভাবা। ওই লোকটা যদি সত্যিই আপনাকে ভালোবাসতো, তাহলে যত খারাপ পরিস্থিতি আসুক না কেন, সে আপনাকে ছেড়ে যেত না। কথাগুলো বলে থামে আদিব। মীরা ওর দিকে তাকিয়ে ক্ষীণ হেসে বলল, কি আর বলি বলুন, সবই কপাল। আর সবার কপালে কি আর ভালোবাসা জোটে? যে আমাদের মন আমাদের কষ্ট বোঝে না, তাকে হারানোটাই কিন্তু আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া, মিস মীরা। মীরা কিছু বলল না। আদিব ফের বলল, কেউ ভেঙে দিলে দুঃখ পাবেন, কিন্তু নিজেকে ভাঙতে দিবেন না। কারণ এই পৃথিবীতে কেউ কারো দুঃখের ভাগ নেয় না। মনে রাখবেন, আপনি আপনার সবচেয়ে বড় শক্তি। আপনার অনুপ্রেরণা আপনি নিজেই। ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে ওই হিসেবে গড়ে তুলুন। মীরা হাসার চেষ্টা করে বলল, হ্যাঁ, তাই তো করছি। এ জীবনে মীরা নামের মেয়েটা আর কারো ভালোবাসায় জড়াবে না, কারো ভালোবাসার আশাও করবে না। বলে মীরা লেকের পাড় থেকে উঠে পড়ে। লেট হচ্ছে স্যার, বাসায় যেতে হবে। আদিবও উঠে দাঁড়ায়। তারপর হুট করে আদিব মীরার বাঁ হাতটা টেনে নিয়ে ওর আঙুলে ভৃঙ্গরাজ ফুল দিয়ে বানানো রিংটা পরিয়ে দেয়। তারপর আদিব বলল, চলুন যাই। পুরো ব্যাপারটা মীরা স্বাভাবিকভাবে নিয়েই গাড়ির দিকে যাওয়ার জন্য পা বাড়ায়। আদিব ওর যাওয়ার পানে চেয়ে বলল, মনে করুন, আজ এই ভৃঙ্গরাজ ফুলের রিংটা দিয়ে আপনার সম্মতিতে আমি আপনাকে অর্ধেক লিখে নিলাম আমার নামে। দুপুরের ঢাকা, রোদ এমনভাবে ঝুলে আছে যেন পুরো শহরকে ক্লান্ত করে ফেলেছে। রাস্তা জুড়ে গরমে থমকে থাকা গাড়ির লাইন, হর্নের শব্দ নেই বললেই চলে। সবাই যেন জ্যামের অনিবার্য ভাগ্য মেনে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। মীরার মুখ জানালার দিকে, চোখের সামনে ধুলো মেশানো রোদে দুলে ওঠা মানুষের ভিড়, রিকশার টুংটাং শব্দ, আর মাঝে মধ্যে গাড়ির ইঞ্জিনের শব্দ। তবুও তার মুখে কোনো কথা নেই, আছে শুধু নিস্তব্ধতা। নিজের ভেতরে ডুবে থাকা এক ধরনের ভাবলেশীন ক্লান্তি। আছে শুধু ওর মধ্যে এক ধরনের স্থিরতা। পুরো জ্যামটাই ওর মাথার ভেতরের নীরবতার সাথে তাল মিলিয়ে চলছে। মাঝে মাঝে আদিবের আঙুল স্টিয়ারিংয়ের ওপর কড়া রোদের তাপে শুকনো হয়ে ওঠা তালটা টোকা দেয়, কিন্তু তাতেও কোনো অস্থিরতা নেই ওর মধ্যে। গাড়ির ভেতরটা ভারী। এয়ার কন্ডিশনের হালকা শীতল বাতাসও যেন সেই ভার কমাতে পারছে না। মীরা আদিব দুজনেই পাশাপাশি বসে, এত কাছে, তবুও যেন দূরের দুটো আলাদা দ্বীপের মতো দূরত্ব বিরাজ করছে মীরা আর আদিবের মধ্যে। কারো মুখে কোনো শব্দ নেই, আছে শুধু একরাশ নীরবতা। অতঃপর জ্যামের যাত্রা শেষ করে মীরাদের বাসার সামনে পৌঁছালো আদিবের গাড়ি। আদিব গাড়ি থামায়। মীরা গাড়ি থেকে নেমে মিষ্টি এসে বলল, থ্যাংক ইউ স্যার। বিনিময়ে হাসলো শুধু আদিব, কোনো জবাব দিল না। কিছু সময় কেটে যায়। মীরা বাসায় যাওয়ার জন্য পা বাড়াতে আদিব ওকে পিছু ডেকে বলল, মিস মীরা, আপনি তাহলে কবে জয়েন করছেন চাকরিতে? আদিবের কথা শুনে মীরার চোখ মুখ উজ্জ্বল হয়ে যায়। ও উচ্ছ্বসিত গলায় বলল, আমার চাকরি ফাইনাল তাহলে? মীরার উচ্ছ্বসিত মুখ দেখে আদিবের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। ও বলল শান্ত গলায়, জি, আপনি চাইলে কাল থেকে চাকরিতে জয়েন করতে পারেন, যদি আপনার সমস্যা না থাকে তো। মীরা বলল, না না স্যার, আমার কোনো সমস্যা নেই, আমি কাল থেকে জয়েন করব। আদিব বলল, আজ তবে আসি। বলে আদিব গাড়ির স্টিয়ারিংয়ে হাত দেয় গাড়ি স্টার্ট দেওয়ার উদ্দেশ্যে। তখনই মীরার কিছু একটা মনে পড়তেও তড়িঘড়ি করে শুধালো, আচ্ছা স্যার, আমি তো আপনাকে আমার বাসার অ্যাড্রেস দিইনি, তাহলে আপনি কি করে ঠিক লোকেশনে আমাকে পৌঁছে দিতে পেরেছেন বলুন তো? আমাকে তো কিছু জিজ্ঞেসও করেননি আপনি। মীরার কথা শুনে আদিব বেচারা পড়ল বিপাকে।
তার অবস্থা এমন হলো যে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। আদিব কোনো উত্তর না দিয়ে মীরার দিকে এমনভাবে চাইল যেন মনে হয় সে মীরার ওপর খুব রেগে গেছে ওর প্রশ্নে। হলো তাই। আদিবের তাকানোর ভঙ্গি দেখে মীরা কিছুটা ঘাবড়ে গিয়ে আমতা আমতা করে বলল, আসলে আমি ওর কথা শোনার আর প্রয়োজন মনে করল না আদিব। গাড়ি স্টার্ট দিয়ে নিজের গন্তব্যের দিকে রওনা দেয় ও। ওর এমন কাজে তো মীরা হতভম্ব। অতঃপর আদিবকে বকতে বকতে বাসার দিকে পা বাড়ায় মীরা। প্রান্ত নিজের বাসায় এসে রুমের সবকিছু চারিদিকে ছুঁড়ে মারছে রাগে। কোনো মতেই শান্ত হচ্ছে না ও। মীরার পাশে ওই ছেলেটাকে কোনোভাবেই সহ্য করতে পারছে না প্রান্ত। এদিকে হিয়া ছিল কিচেনে। চেঁচামেচির শব্দ শুনে ও দৌড়ে রুমে আসে। এসে রুমের এই বেহাল দশা দেখে তো ওর মেজাজ খারাপ হয়ে যায়। ও চেঁচিয়ে বলল, কি হচ্ছে কি প্রান্ত? তোমার সমস্যা কি? এসব ভাঙছো কেন? আমি তোমার মীরা নই যে এসব নীরবে সহ্য করে যাব। প্রান্ত রাগে দিক বিদিক শূন্য হয়ে যায়। ও তেড়ে আসে হিয়ার দিকে। ওকে মারতে গিয়েও থেমে যায় প্রান্ত। নিজেকে নিয়ন্ত্রণ করে বলল, তোমার ভাইয়ের সমস্যা কি? ও আমার পুরো লাইফটা ধ্বংস করে দিয়ে এখন আবার কেন নতুন নাটক করতেছে বলো? হিয়ার ভ্রু কুঁচকে যায় প্রান্তর কথা শুনে। বলল রুষ্ট স্বরে, তোমার কি কোনো কাজ নেই আমার ভাইকে ব্লেম দেওয়া ছাড়া? কি করেছ তোমার সাথে? প্রান্ত বলল, ও মীরার পিছনে কেন পড়েছে হিয়া? ওর আর কি ক্ষতি করা বাকি আমাদের বলো তো? আমি তো আর মীরার সাথে যোগাযোগ করছি না। তাহলে কেন মীরা চারপাশে ঘুরঘুর করছে? বলো, প্লিজ অ্যান্সার মি। কিসব বলতেছ? ভাইয়া কেন ওই মেয়ের পিছনে ঘুরঘুর করবে? সবাইকে কি নিজের মতো চরিত্রের ভাবো নাকি? এবার সত্যিই রেগে যায় প্রান্ত। ও আর নিজেকে সামলাতে পারল না। হিয়া থুতনি চেপে ধরে বলল, তোদের পরিবারের আর কি ক্ষতি করা বাকি বল আমার? কি জন্য এমন করতেছস? আর তোর ভাই এমন ভাব করতেছে যেন ও আমারে চিনেই না, অথচ শুয়োর আমার জীবনটা পুরো ধ্বংস করে দিচ্ছে। হিয়া নিজেকে প্রান্তর কাছ থেকে ছাড়িয়ে নিয়ে ওর গালে ঠাস করে একটা চড় মেরে বলল, মুখ সামলে কথা বল। খুব দরদ দেখছি প্রাক্তন স্ত্রীর জন্য। তো এত ভালোবাসাই যখন, তখন কেন আমার সাথে রুম ডেট করছিলি? কেন আমার পেটে তোর বাচ্চা আসলো বল? আর আমার ভাই যা করছে ঠিকই করছে। মেরে ফেলো কই মেয়েকে, যাতে তুই আর কখনো ওই মেয়ের দিকে ফিরেও না তাকাতে পারিস। প্রান্ত বলল, আমি বেঁচে থাকতে তোর ভাই মীরার পাশও ঘেঁষতে পারবে না। আজ বলে রাখলাম। অনেক সহ্য করেছি, আর না। বলেই তড়িঘড়ি করে রুম থেকে বের হয়ে যায় প্রান্ত। এদিকে হিয়া রাগে থরথর করে কাঁপছে ওর কথা শুনে। ঢাকার উপকণ্ঠে দাঁড়িয়ে থাকা মির্জা বাড়িটা দেখলেই বোঝা যায় এটা কোনো এক শৌখিন মানুষের আভিজাত্যের মিশ্রণে গড়া ছোটখাটো একটা প্রাসাদের মতো দেখতে। দূর থেকে চোখে পড়ে উঁচু করে দাঁড়িয়ে থাকা লোহার গেট। দুপাশে পুরোনো আমলের দুষ্টু সবুজ লতা ফুলে ফেঁপে আছে। গেট পেরোলে সাদা পাথরের হাঁটার পথ। দুই পাশে নিখুঁতভাবে ছাটা ঝোপঝাড় আর সারি সারি ফুল গাছ। যেন এই ছোটোখাটো কোনো একটা ফুলের রাজ্য। বাড়িটা 3 তলা। ধবধবে সাদা রংটা যেন দুপুরের তপ্ত রোদে হালকা সোনালি রাঙা হয়ে ওঠে। জানালাগুলো লম্বা, কাঠের ফ্রেমে পুরোনো আমলের নকশা করা, কিন্তু জানালার কাজগুলো আধুনিক, কালো টিন্টেড। বারান্দায় দাঁড়ালে শহরের বাতাস, জ্যাম আর পরিবেশ সব উপভোগ করা যায়। বাড়ির ডান দিকে আলাদা একটা পুরনো অ্যানেক্স বিল্ডিং, যেখানে নাকি বহুদিন আগে মির্জা পরিবারের দুঃসম্পর্কের লোকজন থাকত। এখন সেটা বর্তমানে গুদামঘর। বাম দিকে ছোট্ট একটা বাগান, সেখানে সদ্য সেচ দেওয়া মাটির গন্ধ ছড়ায়। বাড়ির ভেতরে ঢুকতেই বিশাল ড্রয়িং রুম। সিলিং লাইটগুলো এমনভাবে সাজানো যে সন্ধ্যায় ঘরটাকে রাজপ্রাসাদের মতো লাগে দেখতে। দেয়ালে ঝুলানো পুরনো তেলের রঙের ছবি। ছবিগুলো কোনো না কোনো মির্জার পূর্বপুরুষদের গল্প বলে। মির্জা বাড়িটা শান্ত, কিন্তু তার শান্তির ভেতরেও একটা অদেখা গাম্ভীর্য আছে। যেন পরিবারটার প্রতিটা গোপন কথা এই পুরনো দেয়ালগুলো জানে। দোতলায় ডান দিকের প্রথম রুমটা আদিবের। ওদের বাড়িটা বিশালাকৃতির হলেও সদস্য সংখ্যা মাত্র 3 জন। আদিব আর ওর বাবা মা। বোন বিয়ের পর আপাতত শ্বশুর বাড়ি থাকছে। আদিব মীরাকে পৌঁছে দিয়ে নিজের রুমে এসে উপুর হয়ে শুয়ে ফোনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে।
খুব মনোযোগ দিয়ে একটা রমণীর পিক বারবার জুম করে দেখছ। পিকটা মীরার। মীরা যখন লেকের পানিতে পা ডুবিয়ে হাসি মাখা মুখে ভৃঙ্গরাজ ফুলের দিকে তাকিয়েছিল, ঠিক তখনই আদিব খুব গোপনে পিকটা নিজের ফোনে ক্লিক করে নেয়। আদিব পিকটা দেখে বিড়বিড় করে বলল, মীরা, সে আমার এমনই একজন, যার উপস্থিতিতে আমার মন নিজে থেকে হাসতে শুরু করেছে। কথাটা বলে আদিব আনমনে হেসে ফেলল। ঠিক তখনই কেউ একজন আদিবের পিঠে দরাম করে একটা ঘুষি দিয়ে বলল, এই, তুই কি ভণ্ডামি করে বেড়াস রে রাস্তাঘাটে? বোনের কণ্ঠ আর আগমন দুটোতেই অবাক হয়েছে আদিব। ও শোয়া থেকে উঠে বসল, তারপর বলল, তুই হঠাৎ আসবি বললি না তো? হিয়া কপট রাগ দেখিয়ে বলল, বারে, এখন বুঝি আমাকে আমার বাসাতে আসতেও তোর অনুমতি লাগবে? আদিব একটু বিরক্ত হলো বোনের উদ্ভট কথা শুনে। বলল রুষ্ট স্বরে, উফ, উল্টাপাল্টা কথা বলিস না তো, এমনিতেই ভাল লাগছে না, তার ওপর তোর এসব লজিক ছাড়া কথাবার্তা। উফ, পাগল হয়ে যাব। হিয়া একটু অবাক হয় ভাইয়ের এমন পরিবর্তন দেখে। সে বলল, এভাবে কথা বলতেছিস কেন? এসব পরিবর্তন কি ওই ডিভোর্সি মেয়েটার জন্যই? আদিব চমকে ওঠে বোনের কথা শুনে। মানে? মানেটা তুই খুব ভালো করে জানিস। যা এখান থেকে, ভালো লাগছে না। যাব না। তোকে আবারও বলছি ভাইয়া, ওই মেয়ে আমাদের লেভেলেরই না। তুই কেন ওর সাথে কথা বলছিস? কি মতলবে? হ্যাঁ, ক্ষতি করার মনোভাব তো নেই নিশ্চয়, কারণ তোকে আমি খুব ভালো করেই চিনি। তুই যেচে পরে কোনো মেয়ের পিছনে হাঁটার ছেলে নয়, তাহলে ওই মেয়েটার ক্ষেত্রে কেন ভিন্ন রূপ? আদিব এবার রেগে গেল বোনের কথায়। বলল তীক্ষ্ণ স্বরে, কি তখন থেকে ওই মেয়েটা করতেছস? ওর একটা নাম আছে, সো ওকে সম্মান দিয়ে কথা বল। ভাইয়া, তুই ওই ডিভোর্সি মেয়েটার জন্য আমার সাথে বাজে ব্যবহার করতেছিস? ওই বাহিরের মেয়ের জন্য? ছি! আদিব আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। ও সজোরে হিয়ার গালে একটা চট দিয়ে বলল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। বারবার বলেছি গলা নামিয়ে কথা বল। আর মীরার জীবনটা তো তোর নষ্টামির জন্যই নষ্ট হলো। বেচারা তোর আর তোর নষ্ট জামাইয়ের বেড়াজালে পড়ে ফেসে গেছে। তুই আর তোর বর দুজন মিলে অসহায় মেয়েটার সুন্দর সংসারটা ভেঙে দিয়েছিস, আর আমি সেই কাজে তোকে সাহায্য করেছি। এখন সেজন্য আমার নিজের কাছে নিজেকে খুব ছোট মনে হচ্ছে। না জেনে ফুলের মতো নিষ্পাপ মেয়েটার কত বড় ক্ষতি করে ফেলেছি আমি। অবশ্য ঠিকই হলো। আমি যদি এসব না করতাম, তাহলে বাকি জীবন মেয়েটাকে ওই চরিত্রহীন ছেলেটার সাথে কাটাতে হতো। আর তুই প্লিজ আমার জীবন নিয়ে নাক গলাস না, প্লিজ। ছোট বোনের মতো থাক, না হলে কিন্তু আমি কোনো সম্পর্কের মারপেস মানব না, বলে দিলাম। কথাগুলো একদমই বলে আদিব নিজের সামনে থাকা ফুলদানিটাকে একটা লাথি দিয়ে হনহন করে রুম থেকে বের হয়ে যায়। এদিকে হিয়া পুরো হতভম্ব। সে এখনও গালে হাত দিয়ে পুরো ঘটনাটাকে পরখ করার চেষ্টা করছে। রাত তখন 9টা কি 10টা। মীরার তখন প্রচুর মন খারাপ, কোনো কিছুতে মনোনিবেশ করতে পারছে না ও। তাই হুমায়ুন আহমেদের অপেক্ষা বইটা হাতে নিয়ে ব্যালকনিতে গিয়ে দোলনায় আরাম করে বসে বইয়ের পাতা উল্টায়, পড়বে বলে। ঠিক তখনই ওদের বাসার কলিং বেল বেজে ওঠে। মীরার মা তখন ঘুমাচ্ছে, তাই বিরক্তি নিয়ে মীরাই উঠে যায় দরজা খুলে দেওয়ার জন্য। ও গুটি গুটি পায়ে হেঁটে দরজার সামনে গিয়ে দরজা খুলতেই হতভম্ব হয়ে যায়। প্রান্ত দাঁড়িয়ে আছে দরজার বাহিরে। মীরা ওর দিকে তাকায় একবার। প্রান্তর চোখ দুটো লাল, যেন বহুক্ষণ ঘুমায়নি। ভ্রুর উপর টান পড়ে আছে, কপালে শিরা ফুলে উঠেছে চিন্তার ভারে। মুখটায় ক্লান্তি আর অস্থিরতার ছাপ এতটা স্পষ্ট যে এক নজরেই বোঝা যায় মানুষটা কোনো গুরুতর ক্ষতচিহ্ন নিয়ে ঘুরে ফিরে বেড়াচ্ছে যে নিজের মধ্যে। প্রান্তর চুল এলোমেলো, জামার বোতাম দু একটা খুলে গেছে, আর দুহাত কাঁপছে হালকা। দরজার ফ্রেমে ভর দিয়ে দাঁড়িয়ে আছে, যেন নিজেকে সামলানোই তার পক্ষে কঠিন হয়ে গেছে। মীরাকে চোখের সামনে দেখে প্রান্ত ওকে জাপটে ধরে নিজের সাথে শক্ত করে, তারপর হু হু করে কান্নায় ভেঙে পড়েও। মীরাকে জড়িয়ে ধরে প্রান্ত ডুকরে কেঁদে যাচ্ছে। মীরা তো পুরো হতভম্ব প্রান্তকে এখানে এই অবস্থায় দেখে। ও তড়িৎ গতিতে প্রান্তকে নিজের থেকে ছাড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। পরক্ষণে মীরা নিজেকে সামলে রুষ্টস্বরে বলল, কি চাই এখানে? প্রান্ত তখনও ঘোরের মধ্যে, ও স্বাভাবিক হতে পারছে না। বলল ভাঙা ভাঙা কণ্ঠে, মিরু
প্লিজ আমাকে মাফ করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ মিরু, আমাকে ক্ষমা করে দাও বলেই প্রান্ত মীরার পায়ের কাছে বসে ওর পায়ে হাত দিতে নিতেই মীরা চমকে সরে যায় তাড়াতাড়ি। এই, তোমার সমস্যা কি? রাত বিরেতে এখানে কি করছো তুমি? আর কিসের ক্ষমা? হ্যাঁ? প্রান্ত মীরার এই কঠিন মনোভাব দেখে একটু চমকেছে। ও নিজেকে ধাতস্থ করতে কিছুটা সময় নিল। পরক্ষণে বলল, মিরু পাখি, তুমি আমার সাথে এভাবে কথা বলছো? আমি তোমার প্রান্ত মিরু, একান্ত তোমারই। মীরা হাসল প্রান্ত শেষের কথাটা শুনে। আমার একান্ত মানুষটার এখন 12 ঘাটে ভালোবাসা বিলানোর স্বভাব হয়ে গেছে। আর তুমি খুব ভালো করে জানো মীরা বড্ড হিংসুটে। যেটা ওর সেটা একান্ত ওরই। ওর জিনিসের যদি 1%ও অন্য কারো হয়ে যায় তাহলে মীরার আর ওই জিনিসটার পুরো 99%ও দরকার নেই। সেখানে ভাই তুমি তো পুরো 12 ঘাটে জল খাওয়া মাছ। তুমি কি করে ভাবলে আমাকে যখন যা বলবে তাই শুনব? কথাগুলো এক নাগারে বলে থামে মীরা। মীরার কথায় চরম অপমানিত বোধ করল প্রান্ত। ও বলল বিচলিত গলায়, মীরু তুমি বলছো এসব? ততক্ষণে চেঁচামেচির আওয়াজ শুনে মীরার মা এসে পৌঁছান দরজার সামনে। নিজেদের বাসার দরজার সামনে প্রান্তকে দেখে একটু অবাক হন মীরার মা। পরক্ষণে মীরাকে ফিরিয়ে নিতে এসেছে ভেবে খুশি হয়ে যান মীরার মা। উনি হাসি মুখে বললেন, আরে প্রান্ত, ভেতরে এসো বাবা। প্রান্ত শাশুড়ি মায়ের কথায় খানিকটা ভরসা পেয়ে পা বাড়াতে নিতে মীরা হুঙ্কার দিয়ে বলল, খবরদার, তুমি ভেতরে আসবে না। সকাল আমার চরিত্র নিয়ে কথা বলে রাতে এসেছো ফিরিয়ে নিতে? কয়েক ঘন্টা এত পরিবর্তন নেওয়া যাচ্ছে না ঠিক। কথাগুলো বলে খানিকটা সময় নেও, তারপর ফের শুধালো, তোমাকে আমি যেতে বলেছি। ফার্দার যদি তোমাকে এখানে দেখেছি তো আমি ভুলে যাব তুমি একসময় আমার ভালোবাসার মানুষ ছিলে। প্রান্ত নিচের দিকে তাকিয়ে আছে থমথমে মুখ করে। পরক্ষণে ও শান্ত স্বরে বলল, একসময় ভালোবাসার মানুষ ছিলাম, এখন নেই। কে এসেছে ওই জায়গায়? ওই আদিব? প্লিজ আনসার মি মীরা। প্রান্তর কথা শুনে রাগে থরথর করে কাঁপতে থাকে মীরা। প্রান্ত এখনও আদিবকে ভুল বুঝলো ওকে নিয়ে। ও চেঁচিয়ে বলল, আই সেড গেট আউট। মীরার কথার তেজে কিছুটা কেঁপে উঠল প্রান্ত, সাথে মীরার মাও। শান্তশিষ্ট মেয়েটাকে আজ হঠাৎ এত রেগে যেতে দেখে যে কেউই অবাক হবে। প্রান্ত আর দাঁড়ালো না। প্রান্তর সব অহংকার, তেজ সব যেন আজ মীরার সামনে নেতিয়ে পড়ল। ও আর কোনো জবাব দেওয়ার মতো কথা খুঁজেই পেল না। মীরা দরজায় খিল দিয়েছে নিজের রুমের। ওর মা বারবার দরজায় করাঘাত করে যাচ্ছে। সেদিকে ওর হেলদোল নেই। ওর সকল ধ্যান জ্ঞান তো প্রান্তর আগমনের সময়টা জুড়ে। প্রান্তকে আজ কতগুলো বাজে কথা শুনিয়ে দিল, সেজন্য এখন নিজের কাছে অনুশোচনা হচ্ছে। মীরা কেঁদেই যাচ্ছে। এক পর্যায়ে মীরা চিৎকার দিয়ে বলল, কেন করলে এমন প্রান্ত? আমি তো তোমাকে খুব ভালোবাসি। তোমাকে ছাড়া থাকতে আমার বড্ড কষ্ট হচ্ছে। আজ যদি তোমাকে ক্ষমা করে আমি ফিরে যেতাম তো ওই মেয়েটার জীবন নষ্ট হতো। তোমাকে ফিরিয়ে নেওয়া সকল পথ যে বন্ধ আমার কাছে। আমি কি করব প্রান্ত? আমি যে বড্ড বেশি ভালোবাসি তোমাকে বলেই কান্না করতে থাকেও। এক পর্যায়ে মীরা নিজের গলা থেকে ওড়না খুলে বিছানার উপরে গিয়ে দাঁড়ায়। ও কান্না ভেজা গলায় বলল, মীরার আর বাঁচার অধিকার নেই। মীরা তার ভালোবাসাকে আজ অপমান করল। বলেছে যে প্রান্তর জন্য ওর মনের সকল ভালোবাসা মরে গেছে। কিন্তু মীরা তো তার প্রান্তকে কথা দিয়েছে ও বেঁচে থাকার আগ পর্যন্ত প্রান্তকে ভালোবেসে যাবে, অথচ আজ সেটাও অস্বীকার করল। মীরা তার প্রান্তকে ভালোবাসে না। এর চেয়ে বড় অপবাদ আর কি হতে পারে মীরার জন্য? না না, এ অপবাদ নিয়ে আমি আর বেঁচে থাকতে পারবো না বলেই মীরা একটা চেয়ার নিয়ে সেটার উপরে উঠে তড়িঘড়ি করে ওড়না পেঁচাতে নেয় ফ্যানের সঙ্গে। অপেক্ষা শেষ হয়ে যায় ঠিক ঘড়ির বালুকণার মতো। সময়েরও বার্ধক্য আসে, ক্লান্তি আসে, অবসাদ জমে স্তূপ হয়। অথচ তোমাকে পাওয়ার আমার যে অনিঃশেষ তৃষ্ণা, তার মৃত্যু নেই। সে ঠিক রক্তের ভেতর পাক খাওয়া বিষের মতো। ধীরে ধীরে দেহ খায়, মন খায়, নিঃশব্দে জ্বালিয়ে ছারখার করে দেয় আমায়। তবু তোমাকে একটুখানি দেখার সৌভাগ্য মেলে না আমার।
কি ভয়ানক পরিহাস! ভাগ্যের নির্মমতায় তোমার ছায়াটুকু আমার নয়। তুমি অন্য কারো, একান্তই অন্য কারো। তোমাকে নিজের করে পাওয়ার আর কোনো রাস্তা নেই আমার কাছে। আমার এই ব্যর্থ জীবনের প্রতি আমার বড্ড অভিযোগ। এই অভিযোগগুলো নিয়েই আমি আমার জীবনের ইতি টেনে দিচ্ছি, এই জীবন থেকে একটু স্বস্তির আশায়। আমি অনেক দিন দেখেছি, ভেবেছি এই পৃথিবীতে আমার জায়গাটা ঠিক কোথায়। দেখেছি মানুষের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে, ভেবেছি গভীর রাতে ছাদের আকাশের দিকে তাকিয়ে, ভেবেছি তার পাশে শুয়ে থেকো যখন সে ক্রমশ অন্যের হয়ে যাচ্ছিল। কোথাও আমার জন্য ভালোবাসা রয়ে যায়নি। ভালোবাসা আমার জন্য শর্তের মতো। যতক্ষণ আমি পূর্ণ, ততক্ষণ আমি গ্রহণযোগ্য। যেই মুহূর্তে আমি অপূর্ণ, ঠিক তখনই আমার সমস্ত অস্তিত্ব প্রশ্নের মুখে। আমি আমার এই অপূর্ণ জীবন নিয়ে তোমাদের থেকে অনেক দূরে চলে যাচ্ছি। আমি মরে গেল আমার জন্য দুফোঁটা চোখের জল ফেলবার মতো মানুষ নেই দুনিয়াতে। কেউ আমার এই অসময়ে আমাকে একটু বুকে জড়িয়ে নিয়ে বলেনি, আমার যে কোনো দোষ নেই, ভালো থাকুক তারা যারা আমাকে মাটিতে ছুঁড়ে ফেলেছে একটুখানি সুখের আশায়। জেনে রেখো পৃথিবী, একটুখানি যত্নের অভাবে মীরা নামক মেয়েটা তোমার বুক থেকে চির বিদায় নিয়েছে। ইতি মীরা। ফ্যানের সাথে মীরা নিথর দেহটা ঝুলছে। এতক্ষণে বোধহয় শরীর থেকে প্রাণ চলে গেছে। প্রাণ তো সুইসাইড নোটটা পুরোটা পড়ে। ওর পুরো শরীর থরথর করে কাঁপছে। ও কি করবে? ওর একটা মিথ্যে, একটা বানোয়াট গল্পে মীরা নামক মেয়েটা যে ওকে প্রচণ্ড ভালোবাসত, সে চিরজীবনের জন্য ওকে রেখে পরপারে পাড়ি জমিয়েছে। মীরার তো কোনো দোষ ছিল না। প্রান্তই তো একটা মিথ্যে রিপোর্ট মীরার হাতে তুলে দেয় ওর থেকে মুক্তি পাওয়ার একটা বাহানা বানানোর জন্য। মীরা তো বাচ্চা জন্ম দিতে অক্ষম ছিল না। তবু মেয়েটা এই অপবাদ নিয়ে নিজের জীবনটা নিয়ে নিল। প্রান্ত ঠাস করে নিচে বসে পড়ল। ওর আর মীরার লাশের কাছে যাওয়ার সাহস হলো না। কিভাবে ও নিজের অপবিত্র হাতে মীরাকে ছোবে? হিয়ার ফাঁদে প্রান্ত এমনভাবে ফেসে গেছে যে প্রান্ত মীরার সাথে বেইমানি করতে বাধ্য হলো। মীরা তো জানতেই পারবে না ও যে সম্পূর্ণ নির্দোষ। আদিব এসে পৌঁছায় মীরার বাসার নিচে। আর দেরি করতে চায় না আদিব। মীরার জীবনের সমস্ত কষ্ট দূর করে দিয়ে আদিব ওকে নিজের করে নিবে। এ নিয়ে আদিব কিছুটা নার্ভাস। ওর হাতে একটা চিরকুট, যেখানে লেখা, কোনো এক অনির্বচনীয় গোধূলি অবসরে যদি আমি আকস্মিক উচ্চারণ করি ভালোবাসি, তবে প্রতিদানে তুমি কি আমায় তোমার সত্তার এক বিন্দু সঙ্গ দেবে? দেবে কি তোমার নিবিড় অস্তিত্বের প্রান্ত ছুঁয়ে দেখার সামান্যতম অধিকার? বলতে পারো, নক্ষত্রের নীল শিরায় জ্বলে ওঠা প্রেমের সেই দূরমোর আলো, তা কি তোমার চোখে প্রতিফলিত হবে আমার জন্য? আর আমি কি ছুঁতে পারবো তোমাকে? ঠিক ততটাই, যতটা স্পর্শে ভালোবাসারা নিজের ভাষা খুঁজে পায়। মীরা, তুমি কি আমার ছন্ন ছাড়া জীবনটা সঙ্গিনী হবে? আদিব আরেকবার চিরকুটটার দিকে চোখ বুলিয়ে নেয়। তারপর সামনে তাকাতে হতভম্ব হয়ে যায়। বাসার নিচ থেকে চেঁচামেচির আওয়াজ শোনা যাচ্ছে। আদিব কিছুটা কৌতূহল নিয়ে সেদিকে পা বাড়ায়। অনেকগুলো লোকজন কিছু একটা ঘিরে দাঁড়িয়ে আছে। কারো আবার হাউমাউ করে কাদার শব্দে পরিবেশটা ভারী হয়ে উঠছে। আদিব ভিড় ঠেলে কাঙ্ক্ষিত স্থানের দিকে চোখ যেতে ওর আত্মা কেঁপে উঠল। একটা লাশের খাটিয়া পড়ে আছে উঠোনের মাঝখানে। তার পাশে ওর মা বসে হাউতাশ করে কান্না করতেছে। প্রান্ত দূরে একপাশে বসে আছে। তার চেহারা একদম ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। চোখে পানি নেই, মুখে কোনো কথাও নেই। শুধু এক দৃষ্টিতে মীরার খাটিয়ার পানে চেয়ে আছো। আদিব ছুটে গিয়ে খাটিয়ার পাশে গিয়ে বসল। বারবার মীরা মীরা বলে ডাকছে আদিব, তবুও মীরা কোনো সাড়া দিচ্ছে না। আদিবের আর পরিস্থিতি বুঝতে অসুবিধা হলো না। আদিব প্রান্তর দিকে রক্তচক্ষু দৃষ্টিতে তাকাতেই খেয়াল করে ওর হাতে একটা চিঠি। আদিব ছুটে গিয়ে ছোঁ মেরে প্রান্তর হাত থেকে চিঠিটা নিয়ে একদমে পড়ে শেষ করে। আদিব হতভম্ব। জীবনে প্রথম আদিবের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। ও চিৎকার দিয়ে বলে উঠল, আপনি আমাকে কিছুটা সময় ভিক্ষে দিতেন মীরা। আমি আপনার পুরো জীবনটা বদলে দিতাম এসব ক্ষুধার্ত হায়নাদের হাত থেকে। আপনি কেন এমন করলেন? বলে চিৎকার করে কান্না করে ওঠে। ততক্ষণে কয়েকজন লোক এসে বলল, জানাজা শুরু হতে আর মাত্র কিছুক্ষণ বাকি, এবার লাশটা নিয়ে যেতে দিন। বলে কয়েকজন লোক মীরার খাটিয়া কাঁধে তুলে নেয়। আদিব সেদিকে মূর্তির ন্যায় তাকায় আছে।
ও মীরার জন্য কিছুই করতে পারল না। এই আফসোসেও সারা জীবন একটু একটু করে বিলীন হয়ে যাবে। ও বিড়বিড় করে বলল, আমি আপনার খুনিদের শাস্তি দিবই মীরা। পুনর্জন্ম বলতে যদি কিছু থেকে থাকে, তাহলে আমি আপনাকে এই শেষ সময়ে এসে অভিশাপ দিলাম। পরজন্মে আপনি আমার হয়ে জন্ম নিয়েন মীরা, একান্ত আমার হয়ে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।